শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি ভালো আছি। তো আমি প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আমরা সবাই মোটামুটি সবার সাথে পরিচিত। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল ক্লাসে চলে যাব। আমার কথা কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, তাহলে আমি স্লাইড শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, এখন চলে গেল আবার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা তাহলে আজকের ক্লাস আমরা শুরু করে দেবো এখনই। তো তার আগে আমরা জেনে নেব যে আজকের ক্লাসের আমাদের মূল অবজেক্টিভগুলো কি কি আর কি। হ্যাঁ, তারপরে আমরা সেই অবজেক্টিভ অনুসারে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেব। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। হ্যাঁ, আজকে আপনারা অনেক কিছু আপনার এসি সার্কিটের কিছু জিনিস, বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস এই ক্লাসে পাবেন। এবং যে জিনিসগুলো আপনারা পড়ে আসছেন, কিন্তু আসলে ব্যাপারটা হলো পড়ে আসলেও কিছু কিছু জিনিস গ্যাপ থেকে যায় আর কি। হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের আজকে ফিল আপ হয়ে যাবে। তো আশা করছি সবারই ক্লাসটা ভালো লাগবে এবং ট্রান্সফরমারের কিছু নতুন জিনিস আমরা আজকে জানবো। উজ্জ্বল সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন কি? হ্যাঁ স্যার, ক্লাসটা কি রেকর্ডিং হবে? বুঝি নাই। রেকর্ড। হ্যাঁ ক্লাসটা রেকর্ড করলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস। আপনারা ইউটিউব থেকে ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে। তো আমরা আজকের ক্লাসের আমরা এই করছি, আমরা দেখছি আমাদের ক্লাসের মূল ক্লাসে আমরা এখন এই শুরু করব। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসের আমাদের এই অবজেক্টিভগুলো আমরা একটা এক নজরে দেখে নিই। হ্যাঁ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক নম্বরে যে আওয়ার টুডেস ক্লাস অবজেক্টিভস, এখানে জেনারেল প্রপার্টিস অফ ট্রান্সফর্মার এটা আমরা জানবো। তারপর আমরা থিওরিজ অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার এটা সম্পর্কে কিছু বুঝবো। ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের ট্রান্সফর্মার শুধু দুইটা ইকুয়েশনই আছে, তার মধ্যে এই ইকুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণেই যে আসলে আমাদের ট্রান্সফর্মারের মূল ডিজাইনটা শুরুই হয় হলো এই ইকুয়েশনটা দিয়ে আর কি। হ্যাঁ, তো এই জন্য এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও এটা হলো আমাদের সেকেন্ডে যে ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশনের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। তো পরবর্তীতে আমরা যেটা করব যে আমরা আসলে ডুইং সাম ম্যাথমেটিক্স রিলেটেড টু দ্য ইকুয়েশন উই হ্যাভ লার্ন। হ্যাঁ, আমরা যে ইকুয়েশনগুলো শিখবো, দুইটা ইকুয়েশন শিখবো, সেই ইকুয়েশন থেকে আমরা আসলে রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা আজকে করব। ওকে, তো এই হলো আমাদের আজকে ক্লাসের অবজেক্টিভ। মূলত হলো 5টা অবজেক্টিভ, কিন্তু 5টা অবজেক্টিভ শেষ করতে গেলে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। হ্যাঁ, কারণ এখানে বেসিক অনেক কিছু বোঝার আছে। তাহলে আমরা প্রথমটা শুরু করি আর কি, প্রপার্টিস অফ এ ট্রান্সফার। প্রপার্টিস অফ এ ট্রান্সফার এই জিনিসটা আমরা সবাই জানি এবং বুঝি। তারপর আমরা এই জিনিসটা আবার একটু দেখে নিই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিস অফ এ ট্রান্সফর্মার। দেখেন, ফলোইং পয়েন্টস মে বি নোটেড, এই কটা মূলত আমাদের ট্রান্সফর্মার প্রপার্টিস, যে কটা আর কি ট্রান্সফর্মার, যে বিষয়গুলো ট্রান্সফর্মার ন্যাচারালি মেনে চলে। হ্যাঁ, সেগুলোকে আমরা ট্রান্সফর্মার প্রপার্টিস বলবো। তাহলে সেগুলো কি কি? আমাদের ট্রান্সফর্মার অ্যাকশন ইজ বেসড অন দ্য লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে লগুলো আছে তার উপর বেস করে কিন্তু ট্রান্সফর্মার আমাদের তৈরি করা হয়েছে। তাহলে সেই লগুলো দিয়েছিল কি? ফ্যারাডে দিয়েছিল, তাই না? ফ্যারাডে দুইটা ল ছিল, সেই দুইটা ল এর উপর ভিত্তি করেই আমাদের এই ট্রান্সফর্মার অপারেশনটা হচ্ছে। তাহলে প্রথম পয়েন্টটা আমাদের ক্লিয়ার। সেকেন্ড পয়েন্টটা, দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি। এটা আমরা জানি যে আমরা আসলে যদি একটা সিমেট্রিক ডায়াগ্রাম এখানে দেখি, সিমেট্রিক সিম্বলের মাধ্যমে, তাহলে এখানে আমরা দেখব যে এখানে যদি আমরা সোর্স কানেক্টেড করি, যেই সাইডে সোর্স কানেক্ট করা সেটাকে প্রাইমারি বলা হয়, আর যেখান থেকে লোড কানেক্টেড করা হয় সেটাকে আমাদের সেকেন্ডারি বলা হয়। আমাদের প্রাইমারি হাই ভোল্টেজ হতে পারে, লো ভোল্টেজ হতে পারে, করসপন্ডিংলি আমাদের সেকেন্ডারিও লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ হতে পারে। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে আমাদের এই দুইটা কয়েলের মধ্যে আমরা কোনো কানেকশন দেখতে পাচ্ছি না, এবং ফিজিক্যালিও বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, আমাদের এগুলোর মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না। হ্যাঁ, যেমন প্রাইমারির উপরে সেকেন্ডারি ইয়েগুলা উইন্ডিং করা থাকে, এরকম একটা বিষয়, বা আপনার সেকেন্ডারির উপরে প্রাইমারিটা উইন্ডিং করা থাকলো।
তো যেটাই হোক না কেন এইভাবে একটার উপরে একটা উইন্ডিং করা সাধারণত আমাদের ট্রান্সফর্মারগুলোতে থাকে। কোন ধরনের ট্রান্সফর্মার? কোর টাইপ ট্রান্সফর্মার। এই কথাগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যাল যখন করবো তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। মানে প্র্যাকটিক্যাল বলতে আমরা তো প্র্যাকটিক্যাল করতে পারবো না, বাট অনলাইনে আমরা পিকচারগুলো দেখার মাধ্যমে সেগুলো প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করার চেষ্টা করবো যে আসলেই বাস্তবে এইভাবে হয়, সেখান থেকে প্রশ্ন করে নেবো। হ্যাঁ, তো তার মানে আমরা এটা বুঝলাম যে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো কানেকশন নাই। পাওয়ার ইজ ট্রান্সফার ফ্রম দ্য প্রাইমারি টু দ্য সেকেন্ডারি থ্রু ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে কতটুকু পরিমাণ পাওয়ার ট্রান্সফার হবে সেইটা মূলত ডিপেন্ড করবে ফ্লাক্সের উপরে, আর ফ্লাক্সের পরিমাণ কতটা আমাদের ধরবে সেটা মূলত ডিপেন্ড করবে এখানে এই যে কোর আমরা যেটা দেবো, যেটাকে আমরা ম্যাগনেটিক সার্কিট বলবো, গত ক্লাসে যেটা আমরা নিয়ে একটু বিস্তারিত দেখেছিলাম, তাই না? এখানকার ক্রস সেকশনাল এরিয়ার উপরে মূলত, লেন্থ না, নট দ্য লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, এই যে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট যে আমাদের এটাতে কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস আমরা ইনপুটে যেইভাবে দিচ্ছি, দ্যাট মিনস পার সেকেন্ডে যতগুলো সাইকেল পাস হচ্ছে আমরা দিচ্ছি, তো আউটপুটও আমরা ঠিক পার সেকেন্ডে ততগুলো সাইকেলই পাচ্ছি। সেটা ভোল্টেজ অথবা কারেন্ট যেটাই হোক না কেন, আমরা যেটাই ধরি না কেন, তো সেই একই অনুপাতে আমরা ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি। তো এই যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি এভাবে, তার কারণটা কি আপনাদের কাছে প্রশ্ন, এবং সেটা কিভাবে সম্ভব? ওয়াই অ্যান্ড হাউ। হ্যাঁ, কেন এবং কিভাবে, এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা আসলে পেয়ে যাব যে ফ্রিকোয়েন্সিটা কেন আমাদের এখানে ট্রান্সফরমার চেঞ্জ হয় না। আপনাদের মধ্য থেকে কেউ একজন বলেন, কে বলবেন? না আমি কি ডাকবো আপনাদের মধ্য থেকে মানে কোনো একজনকে? আবার একটু করেন, আবার কোশ্চেনটা বুঝি নাই স্যার। কোশ্চেনটা ছিল এরকম যে আমাদের, আমরা এখানে 3 নম্বর পয়েন্টে দেখলাম দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, output power has the output power has the same frequency as the input power। যে আমাদের আউটপুট পাওয়ার, দ্যাট মিনস এখানে যে পাওয়ারটা আমরা পাচ্ছি, যদি আমি লোড কানেক্টেড করে দিই, তাহলে যেইভাবে পাওয়ারটা পাস হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি, ইনপুটে যে পাওয়ারটা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি সেম থাকতেছে। দ্যাট মিনস এখানে আমি যদি 50 হার্টজ কানেক্ট করি, তাহলে এখানেও আমি 50 হার্টজই পাবো। কিন্তু এই ঘটনাটা কেন এবং কিভাবে? এই ঘটনাটা কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে? কারণ আমরা যাই কিছু করবো না কেন সব কিছুই কিন্তু বাস্তবতার মাধ্যমে বোঝার চেষ্টা করব, তাহলে সেটা আমাদের দীর্ঘস্থায়ী হবে পড়াটা, এবং আমাদের পড়তে তখন ভালো লাগবে। এটা একটা ব্যাপার। কি কেউ কি বলবেন আনসারটা কি হতে পারে? এখানে একটু বলে বলে দেন, ভুল হয় হোক, অসুবিধা নাই। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলি স্যার, ভুল হবে কিনা জানি না অবশ্যই স্যার। অবশ্যই 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 সরি। অবশ্যই। হ্যাঁ সেটা হচ্ছে যে স্যার, আমার প্রাইমারি কয়েলে যেই মানে পরিমাণ আমি ইলেকট্রন মানে মানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, আমার হ্যাঁ ওই পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, মানে আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে পার সেকেন্ডে কি পরিমাণ আমার সাইকেল ক্রিয়েট হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। যত প্রাইমারিতে যতগুলো সাইকেল হচ্ছে ওই অনুযায়ী আমার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। রাইট ওই সেম ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে আমার সেকেন্ডারিকে কাট করতেছে। রাইট, এই জন্য আমার সেকেন্ডারিতে সেম পরিমাণে ফ্রিকোয়েন্সিটা থেকে যাচ্ছে। আমার কাছে একদম স্যার এটা মনে হচ্ছিল। একদম সঠিক। তাহলে আপনাকে মানে অশেষ অশেষ ধন্যবাদ যে আসলে আপনি মূল বিষয়টা ধরতে পেরেছেন। হ্যাঁ, আর বাকিরা কি আমরা বুঝতে পেরেছি? উনি কিন্তু একদম সঠিকভাবে আনসার করেছেন। বাকিরা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমি কি তাহলে এটা স্কিপ করে যাব? উনি কিন্তু দুইটা মানে হোয়াই অ্যান্ড হাউ, এই দুইটা বিষয়ই কিন্তু আনসার খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। আমি কি এটা আলোচনা করব নাকি স্কিপ করে যাব? সবাই কি আমরা বুঝতে পেরেছি ওনার কথা থেকে? জি স্যার। স্যার একবার বলেন। আমি একবার বলবো, জি আচ্ছা স্যার, ওকে, বুঝতে ধন্যবাদ। পারছি। আমি উনি যেটা বলছে সেটাকে আমি একটু মানে রিপিট করছি। তো এখানে খেয়াল করেন বিষয়টা, যে আমরা যদি আমি এখানে এটা একটু আমি একে আবার দেখাচ্ছি। এখানে আমি একটু একে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে খেয়াল করেন আপনারা, আমরা যদি একটা ট্রান্সফরমার এখানে সিম্বলের মাধ্যমে উপস্থাপন করলাম। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো এখানে আমি যখন পাওয়ার সাপ্লাইটা দেবো, আমরা যখন এখানে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি, তো এখানে যখন পাওয়ার সাপ্লাই দিচ্ছি তার মানে কি এখানে ভোল্টেজ আছে, তো ভোল্টেজ থাকলে এটা যেহেতু কানেক্টেড, তো তার মানে কি হবে এখানে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লো যে এখানে যেভাবে হবে সেইভাবেই এখানে ফ্লাক্স প্রডিউস হবে, তাই না? এখন কারেন্ট যদি এখানে দেখা যায় পার সেকেন্ডে 2টা সাইকেল কমপ্লিট করে, তাহলে ফ্লাক্স এখানে 2টা সাইকেল কমপ্লিট করবে, তাই না বিষয়টা?
তাহলে সেই যে দুইটা সাইকেল পার সেকেন্ডে ফ্লাক্স কমপ্লিট করতেছে সেই সেম ফ্লাক্সে কিন্তু আবার সেকেন্ডারিতে লিঙ্ক করতেছে, তাই না? তার মানে সেকেন্ডারিতে তাহলে কি, যেহেতু ওই সেম ফ্লাক্সে লিঙ্ক করতেছে, মানে পার সেকেন্ডে সেম সাইকেলে লিঙ্ক করতেছে, তার মানে সেকেন্ডারিতে আমরা যে ভোল্টেজটা পাবো তারও সাইকেল অবশ্যই সেম হবে। এবং সেটা যদি লোড কানেক্টেড থাকে তাহলে তার মধ্যে যে আমরা কারেন্ট পাবো, পাবো I2 পাবো, প্রাইমারিটা I1 আর সেকেন্ডারিটা I2 পাবো, তারও সাইকেল সেমই হবে। মূলত হলো এখানকার যে ফ্লাক্স, যেটা আসলে মূলত পাওয়ারটাকে ট্রান্সফার করতেছে, তার যে সাইকেল সেটা তো ইনপুটের সিমিলার, তাই না? যে আমরা জানি কি কারেন্টের সাথে এটা হলো কি ইন ফেজে থাকে, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানবো আর কি, এই আমরা ফেজর ডায়াগ্রাম থেকে কিছুক্ষণের মধ্যে এটা আমরা জানতে পারবো আর কি। হ্যাঁ, তো এই যে এটা কি মানে কারেন্ট যেভাবে উৎপন্ন হবে আমার এখানকার ফ্লাক্সও সেভাবে হবে। আমি একটু যদি গ্রাফের মাধ্যমে দেখাই, এটা ধরেন হলো কারেন্ট। হ্যাঁ, এটা হলো আমার কারেন্ট, এর টাইম অ্যাক্সিস, এটা আমি আই দ্বারা প্রকাশ করলাম। আর এখানে আমি কালারটা চেঞ্জ করে ফ্লাক্সের একটা ইয়ে ধরলাম। হ্যাঁ, এটা দেখেন, এটা ধরলাম ফ্লাক্স, দেখেন সেম ইয়ে, কিন্তু এর মানটা একটু বেশি আর কি। হ্যাঁ, সেটা হইতে পারে, এটা ডিপেন্ড করবে আমাদের কোডের কোয়ালিটির উপরে। হ্যাঁ, যে কতগুলো ফ্লাক্স এখানে আসবে। তো এখন এইটা হলো কি ফ্লাক্স ফাই। হ্যাঁ, আর আমাদের এই যে নীল ব্লু কালার যেটা, এটা হলো কি আমাদের কারেন্ট। তার মানে দেখেন আমাদের এখানে এই কারেন্ট বাড়তেছে, ফ্লাক্সও বাড়তেছে, কারেন্ট বাড়তেছে, ফ্লাক্সও বাড়তেছে। আলটিমেটলি কারেন্ট যখন ম্যাক্সিমাম, ফ্লাক্সও তখন ম্যাক্সিমাম। কারেন্ট যখন জিরো, ফ্লাক্সও তখন জিরো। তার মানে কি এই সেম ফ্লাক্সে কিন্তু আমাদের কোথায় ইয়ে কানেক্ট করতেছে, সেম ফ্ল্যাক্সে কিন্তু আমাদের এই সেকেন্ডারিতে কানেক্ট করতেছে। হ্যাঁ, এটা একটা বিষয় যে আমাদের এই সেম ফ্ল্যাক্সে কিন্তু সেকেন্ডারিতে কানেক্ট হচ্ছে এবং সেম সাইকেল। হ্যাঁ, প্রাইমারিতে যে কটা সাইকেল সেই কটা সাইকেলই সেইভাবে মেনটেন করে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে এবং সেই সাইকেল সম্পন্ন ফ্লাক্সে কিন্তু আবার সেকেন্ডারিতে লিঙ্ক করতেছে। তো আলটিমেটলি কি হচ্ছে, সেম সাইকেল সম্পন্ন যে ফ্ল্যাক্সগুলো আছে সেকেন্ডারিতে লিঙ্ক হচ্ছে। এই জন্য কি আমরা আউটপুটে যে পাওয়ারটা পাচ্ছি তারও ফ্রিকোয়েন্সি আমার ইনপুটের ফ্রিকোয়েন্সির সাথে একই থাকে, সমান থাকে। আমরা কি সবাই বুঝতে পেরেছি বিষয়টা? সবাই কি বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে এখানে আসি। তাহলে ফ্রিকোয়েন্সির এই ব্যাপারটা বুঝতে পারছি, মানে মূলত হলো কি আমাদের ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি ইনপুটে কারেন্টের ফ্রিকোয়েন্সির সমান। তো এই কারণে সেই ফ্রিকোয়েন্সি আমার এখানে বোথ কয়েলে লিঙ্ক করে। তাহলে এখানে ইনডিউস যে থাকবে, ইএমএফ থাকবে, আর এখানেও ইনডিউস যে ইএমএফ থাকবে E2 আর E1, এরও কিন্তু ফ্রিকোয়েন্সি সেমই থাকবে। আলটিমেটলি এটার মধ্যে কারেন্ট যাবে। তাহলে কারেন্ট এবং ভোল্টেজ, এখানে আমরা টার্মিনাল ভোল্টেজটাকে ভি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এখানে টার্মিনাল ভোল্টেজ ভি, ইনডিউস ভোল্টেজ E1, V1 E1, আর এখানকার E2 ইনডিউসড ভোল্টেজ, আর এখানকার টার্মিনাল ভোল্টেজ V2। তার মানে আলটিমেটলি এখানে আমি যখন লোড কানেক্টেড তখন I2 ফ্লো হচ্ছে। তার মানে এখানকার পাওয়ার P2 ইকুয়াল I2 V2। ঠিক আছে, তো এইটার যে ফ্রিকোয়েন্সি থাকবে, কারণ I আর V এর যে ফ্রিকোয়েন্সি সেটা ফ্লাক্সের মানে সমানুপাতিক থাকবে। দ্যাট মিন্স ফ্লাক্স যেরকমই থাকবে এইটাও মানে সমানুপাতিক না, সমান থাকবে ফ্রিকোয়েন্সিটা মূলত। হ্যাঁ, মূলত এটা ফ্লাক্সেরই কারণ। আর ফ্লাক্সের এটা কেন কারণ, কারণ ফ্লাক্সের যে আমরা ইনপুট যেটা দিচ্ছি সেটাকে সে ফলো করবে ফ্লাক্স। মানে মোট কথা হলো সোর্সকে ফলো করবে ফ্লাক্স, ফ্লাক্সকে ফলো করবে সেকেন্ডারি। এটা হলো তার কনক্লুশন। হ্যাঁ, এই কারণে আমাদের মূলত ফ্রিকোয়েন্সিটা সমান থাকতেছে। তো আমাদের এখানে আমরা 4 নম্বর পয়েন্টে দেখব লসেস দ্যাট অকার ইন এ ট্রান্সফরমার আর কোর লসেস অ্যান্ড কপার লসেস। হ্যাঁ, কোর লসেসটা কি, ইডি কারেন্ট অ্যান্ড হিস্টেরিসিস লসেস, এইটাকে আমরা একত্রে কোর লস বলে থাকি। কপার লস তো রেজিস্ট্যান্স অফ দ্য উইন্ডিং। হ্যাঁ, কপার লসটাকে আমরা আই স্কয়ার আরও বলি, আই স্কয়ার আর, এটা ইকুয়েশন আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে আই স্কয়ার আর এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো এখন লস নিয়ে আমরা আলোচনা করব না, লস নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা কেভিএ রেটিংটা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ কেভিএ, তখন আমি লস সম্পর্কে ডিটেলস বলবো ইন ডিটেলস। এখানে লস শুধু এই দুইটাই না, এর বাইরেও আরো কিছু আছে ইন ডিটেলস। আমাদের লস নিয়ে কোনো গ্যাপ থাকবে না, ট্রান্সফরমারে যত ধরনের লস আছে সবগুলো আমরা ওখানে করতে পারবো। এখন আসি, ইন প্র্যাকটিস দ্য লসেস আর ভেরি স্মল সো দ্যাট আউটপুট পাওয়ার ইজ নিয়ারলি ইকুয়াল টু দ্য ইনপুট প্রাইমারি পাওয়ার। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে আমাদের এখানে লস, এই যে কপার লস এবং কোর লস, হ্যাঁ, এটা খুবই মিনিমাম হয়। যদি মানে যেটা আমাদের মানে আমরা মানে নেগলেক্ট করতে পারি এরকম একটা বিষয়। হ্যাঁ, যে খুবই মিনিমাম, যেমন আমাদের এটা দেখা যায় আমরা প্র্যাকটিক্যালি বইতে জেনেছি বা আমরা প্র্যাকটিক্যালি মানে এক্সপেরিমেন্ট করেও দেখেছি যে আমাদের ট্রান্সফরমারের মানে মিনিমাম এফিসিয়েন্সি এটা থাকে 98 থেকে 99% পর্যন্ত এফিসিয়েন্সিটা। হ্যাঁ, তার মানে ক্লোজ টু 100, তাই না? তো এটা একটা ব্যাপার। কিন্তু তারপরও আমাদের এই যে 1% অর 2%, হ্যাঁ 1% অর 2%, এইটা নিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, যে এটাকে আরও কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়। যেমন আমাদের যদি একটা ট্রান্সফর্মার মেগা রেঞ্জে থাকে, মেগা এমবিএ রেটিং আর কি, হ্যাঁ মেগাওয়াট রেঞ্জের যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা সেখানে আমরা দেখি যে আমাদের দেখা যায় যে আমাদের বেশ ভালো অ্যামাউন্টের আমাদের পাওয়ার সেখানে
আমাদের লস হয়ে যখন 5 কিলোওয়াটের উপরে আমাদের সেখানে আমাদের পাওয়ার লস হয়। সেগুলো আমরা সবগুলোই দেখতে পাবো আমরা যখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, মানে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তাহলে এই যে 5 কিলোওয়াট আমার এখানে লস হচ্ছে একটা এমবিএ রেটিং এর রেটেড ট্রান্সফরমারে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, 5 কিলোওয়াট পার সেকেন্ডে লস হওয়া, এটা বিল কন্টিনিউয়াসলি দিয়ে যাওয়া, হ্যাঁ, ক্যারি করা, এবং এটার জন্য হিট প্রডিউস হওয়া এবং হিটের কারণে ইনসুলেশন নষ্ট হয়ে যাওয়া, ট্রান্সফরমার লাইফ টাইম কমে আসা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা মূলত দেখলাম ইন আদার ওয়ার্ডস ট্রান্সফরমার্স হ্যাজ ভেরি হাই এফিসিয়েন্সি। হ্যাঁ, তার মানে হলো কি, যেহেতু আমাদের লস কম হয় তার মানে এটার এফিসিয়েন্সি অনেক বেশি বা ভালো আর কি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো এখন আমরা সেকেন্ড অবজেক্টিভটা চলে আসবো, সেটা হলো কি থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার। আচ্ছা, থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার আমরা কেন পড়বো? এইটা পড়ার মূল কারণ হলো এটাই যে আমরা যখনই কোনো কিছু ডিজাইন করি বা করি, সেটা আমরা চাই যে আমাদের এফিসিয়েন্সিটা যেন ক্লোজ টু 100% হয়। হ্যাঁ, ক্লোজ টু 100%। কারণটা কি, বিষয়টা হলো আমরা চাইবো যে আমাদের যেন এই সিস্টেমের লসটা কমে আসে। হ্যাঁ, তো এই কারণে আসলে 100%-এ যখন আমাদের ইয়েটা থাকবে, মানে 100% এফিসিয়েন্সি ডিভাইসটা থাকবে, তাহলে তার বিহেভিয়ার কীরকম হবে বা তার ভিতরে ঘটনাবলী কীরকম ঘটবে, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য স্ট্যান্ডার্ড আমরা সবসময় পড়ি বা জানি, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা ডিজাইন করি আর কি। হ্যাঁ, এইটা হলো আমাদের মূল বিষয়। তাহলে আমরা আইডিয়াল ট্রান্সফরমার কি দেখব? নো উইন্ডিং রেসিস্ট্যান্স। হ্যাঁ, আমাদের আমরা যে উইন্ডিং করব বা কপারের যে উইন্ডিং থাকবে, যে কয়েলটা থাকবে, তার কোনো রেজিস্ট্যান্স থাকবে না, আর ইকুয়াল 0 প্র্যাকটিক্যালি। নো লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্স বলতে হলো কি, আমরা এটা অনেকেই জানি যে আমাদের এই যদি ট্রান্সফরমার হয়, তাহলে এখানকার সব ফ্লাক্সে কিন্তু আমাদের সেকেন্ডারিতে লিঙ্ক করবে না, এর চারপাশেও কিন্তু আরও কিছু ফ্লাক্স এরকম ওই পিছন দিয়েও কিছু থাকবে। তাহলে এই যে ফ্লাক্সগুলো যেগুলো বাইরে যাচ্ছে না, এগুলোকেই কিন্তু আমরা বলবো এখানকার এই যে লিকেজ ফ্লাক্স আর কি। হ্যাঁ, নো লিকেজ ফ্লাক্স আই দ্য সেম ফ্লাক্স লিঙ্ক বোথ দ্য উইন্ডিং। হ্যাঁ, যে এখানে যেই পরিমাণ ফ্লাক্সে ইয়ে হবে সেটাই যে আবার সেকেন্ডারিতে লিঙ্ক করবে, বিষয়টা এরকম। নো আয়রন লসেস। হ্যাঁ, নো আয়রন লসেস। ইডি কারেন্ট অ্যান্ড হিস্টেসিস লসেস, মূলত ইডি কারেন্ট এবং হিস্টেসিস লসের সমন্বয়ে কিন্তু আয়রন লসটা গঠিত হয়, বা আমরা এই দুইটা লসকে একত্রে আয়রন লস বলে থাকি। তো এই লসগুলো হয় কোথায়? করে। তার মানে হলো কি, কোনো আয়রন লস আমাদের করে হতে পারবে না, এটা একটা বিষয়। তো আমরা পরবর্তীতে যদি দেখি এটা কি বলছে, although ideal transformer cannot be physically realized, yet its study provides a very powerful tools in the analysis of practical transformer। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা মূলত যেইগুলোই করি না কেন সবকিছুই তো বাস্তব, তাই না? তো আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আমরা করলাম, যেটা কিছুক্ষণ আগে স্ট্যান্ডার্ড ট্রান্সফরমার আমরা যে দেখবো, আইডিয়াল ট্রান্সফরমার যে আমরা প্রপার্টিস গুলো দেখলাম, সেগুলো আমাদের প্র্যাকটিক্যালি আমরা এটা পসিবল না। এই যে বলছে ক্যান নট বি ফিজিক্যালি রিয়েলাইজড, হ্যাঁ, এটা আসলে আমরা ফিজিক্যালি পাবো না, কিন্তু তারপর আমাদের এটা করতে হয় কেন? কারণ আমরা যদি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারটা অ্যানালাইসিস করি এবং সেটাতে ভালো কিছু রেজাল্ট পেতে চাই, তখনই কিন্তু আমাদের এটা নিয়ে আলোচনা করতে হয়। এখন দেখেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে আসছি। আচ্ছা দেখেন, তারপরে এই লাইনটা আমি রিডিং করে শোনাই। In fact, practical transformer have properties that approaches very close to an ideal transformer. In fact, প্রকৃতপক্ষে practical transformer have properties থাকে approach very close to an ideal transformer। যেহেতু আমরা এটা কিছুক্ষণ আগে জেনে আসলাম যে এর এফিসিয়েন্সিটা হাই, লসটা কম, তো এই কারণেই বলা আছে ভেরি ক্লোজ, হ্যাঁ, খুবই কাছাকাছি, আইডিয়াল ট্রান্সফরমারের কাছাকাছি, এর প্রপার্টিসগুলো আইডিয়াল ট্রান্সফরমারের কাছাকাছি। এখন আমরা দেখবো, দেখেন, কনসিডার অ্যান আইডিয়াল ট্রান্সফরমার অন নো লোড। হ্যাঁ, এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অন নো লোড, দেখেন সেকেন্ডারিতে কোনো লোড কানেক্টেড নাই, 0, কোনো লোড কানেক্টেড নাই, সেকেন্ডারি ইজ ওপেন সার্কিটেড অ্যাজ শোন ইন ফিগার 7.2। আমরা 7.2টা দেখতেছি। আন্ডার সাচ কন্ডিশন দ্য প্রাইমারি ইজ সিম্পলি আ কয়েল অফ পিওর ইন্ডাকটেন্স। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন সিম্পলি আ কয়েল অফ পিওর ইন্ডাকটেন্স। এই অবস্থাতে আমাদের এই যে কয়েলটা প্রাইমারিটা একটা পিওর ইন্ডাকটিভ, মানে পিওর ইন্ডাকটিভ একটা কয়েল, যার শুধু এনে বলা আছে দ্য প্রাইমারি ইজ সিম্পলি আ কয়েল অফ পিওর ইন্ডাকটেন্স। হ্যাঁ, যে এই কয়েলটা যার আছে মানে ইন্ডাকটেন্স, মানে শুধু ইন্ডাকটেন্সই আছে, রেজিস্ট্যান্স কিন্তু নাই। when alternating voltage V1 is applied to the primary, হ্যাঁ, যে আমরা এখন ধরে নিলাম যে আমরা এখানে V1 অ্যাপ্লাই করে দিছি, it draws a small magnetizing current। এখানে আমাদের কিছু কারেন্টটা নিবে। হ্যাঁ, কারেন্ট এটা নিবে কেন? কারণ এটা অটোমেটিক
যেটা এনার্জাইজড হবে, এই কারণে কিন্তু সে কিছু কারেন্টটা নেবে। কারণ আমাদের এখানে কি এই কয়েলটা এখন ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, তাহলে ইলেকট্রোম্যাগনেট হইতে গেলে তো আমাদের মানে কিছু না কিছু কারেন্ট কিন্তু সে সিস্টেম থেকে ড্র করবে। তো সেটাকে আমরা আইএম দ্বারা মেনশন করছি আর কি এখানে। হ্যাঁ, এম ফর এখানে সাবস্ক্রিপ্ট যে এমটা আছে এই এমটা হলো ম্যাগনেটাইজিং, ফর ম্যাগনেটাইজিং বা ম্যাগনেটাইজ, এইটার জন্য আমরা এই আইটা ব্যবহার করছি আর কি। হ্যাঁ, যে ম্যাগনেটাইজিং কারেন্ট হুইচ ল্যাগ বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। হ্যাঁ, ল্যাগ বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, আমরা যে ভোল্টেজটা দিচ্ছি তার থেকে পিছনে থাকবে কে, তার থেকে পিছনে থাকবে হলো আমাদের এই V1টা। হ্যাঁ, এখানে বলা আছে যে আমাদের হুইচ ল্যাগ বিহাইন্ড, হ্যাঁ পিছনে থাকবে কে, আমাদের কারেন্টটা পিছনে থাকবে, ভোল্টেজটা সেখানে কিন্তু এগিয়ে থাকবে। এই যে বলছে যে স্মল ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম হুইচ ল্যাগ বিহাইন্ডস, আই এমটা ল্যাগ বিহাইন্ডস মানে আই এম পিছিয়ে আছে, বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা আছে তার পিছনে আছে আমাদের কি আই এম, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফিগারে আই এমটা পিছনে আছে। এখন আপনাদের নিকট প্রশ্ন, আমরা জানি কি ইন্ডাকটিভ সার্কিটগুলো সাধারণত ল্যাগিং হয়, কিন্তু কারণটা কি বা বুঝবো কি, প্র্যাকটিক্যাল ঘটনাটা কি ঘটে? কেউ একজন আনসার প্লিজ, খুব দ্রুত, আমাদের অনেক পড়া আছে আজকে। তারপর তারপর প্রায় 8টার মতো ম্যাথও আছে, সেই ম্যাথসগুলো করতে হবে। প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমরা জানি যে আমাদের ইন্ডাকটিভ সার্কিট যেগুলো আছে সেগুলো ল্যাগিং সার্কিট, ক্যাপাসিটিভ যে সার্কিটগুলো আছে লিডিং সার্কিট। কিন্তু অ্যাকচুয়ালি এগুলোকে আমরা কেন ল্যাগিং আর কেন লিডিং করি? আমি যদি এখানে এই গ্রাফিক্যাল পিকচারের মাধ্যমে করি, যেমন এটাকে আমরা কি ডায়াগ্রাম বলবো, ফেজর, ফেজর ডায়াগ্রাম। হ্যাঁ, ফেজর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রামের যে ব্যাপারটা হলো আমাদের দুইটা ডায়াগ্রাম, একটা ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রামে থাকবে হলো কোনো ওয়েভের, যদি এটা একটা ওয়েভ থাকে এই ওয়েভের ম্যাক্সিমাম থাকবে হলো ভেক্টর ডায়াগ্রামে, আর এই ম্যাক্সিমাম যে সেটাই হবে এখানকার এই থেকে এই যে মানটা। হ্যাঁ, এই যে আমরা যে ভি এর যে ম্যাগনিটিউডটা নিচ্ছি সেটা যদি ম্যাক্সিমাম থাকে তখন সেটা ভেক্টর ডায়াগ্রাম, আর যদি সেই ভি এর মান বা এর মানটা আরএমএস থাকে তখনই সেটা ফেজর ডায়াগ্রাম। এই জিনিসটা একটু আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সবাইকে প্রশ্নটা আমরা পেয়েছি, যে প্রশ্নটা আমি করলাম কেবল, যে আমরা ইন্ডাকটিভ সার্কিট ল্যাগিং কেন, এটা কেন হচ্ছে ল্যাগিং কেন? স্যার এখানে ল্যাগিংটা হচ্ছে যে স্যার এখানে ভোল্টেজটা স্যার কারেন্টের পিছনে থাকে 90 ডিগ্রি ল্যাগ করে। হ্যাঁ, এটা কেন, ঘটনাটা কেন ঘটে? এই ঘটনাটা আসলে কেন হয়? আমরা এটা জানি যে এটা হয়, বইতে পড়ছি, সবাই বলে শুনি, এখন আমিও বলছি যে এটা এই ইন্ডাকটিভ যেটা আছে আইএলটা সেটা ল্যাগিং। হ্যাঁ, আর আইসি যেটা আছে সেটা হলো লিডিং, আমাদের রোটেশনটা এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এদিকে গেলে আইট্যাক্স ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আইটা আগায় আছে, এদিক থেকে এদিকে গেলে আমাদের এই আইএলটা ইন্ডাক্টর যে কারেন্টটা সেটা পিছিয়ে আছে। হ্যাঁ, এটা পিওরের ক্ষেত্রে 90 ডিগ্রি ল্যাগিং আর হলো 90 ডিগ্রি লিডিং। এখানে আমাদের দুইটা জিনিসের মধ্যে কম্পারিজনটা হয়, সেটা হলো কম্পারিজন বলতে হলো আমাদের ফেজ অ্যাঙ্গেলটা দেখা হয়, যে এদের ফেজ অ্যাঙ্গেল বলতে হলো টাইম গ্যাপ আর কি মূলত। হ্যাঁ, যে দুইটার মধ্যে কতটুকু গ্যাপ আছে আর কি, সেটা আমরা এখানে টাইমেও প্রকাশ করতে পারি, সেটা আমরা ডিগ্রির মাধ্যমে প্রকাশ করতে পারি, সাধারণত এটা ডিগ্রির মাধ্যমে প্রকাশ করা হয়। তো এখানে দুইটার মধ্যে একটাকে কমন ধরতেই হবে, তো আমরা ভি এর সাপেক্ষে বাকি দুইটারে কম্পেয়ার করলাম, যে ভি এর সাপেক্ষে ক্যাপাসিটরে আই এর কি অবস্থা হয় এবং ভি এর সাপেক্ষে ইন্ডাক্টরে আই এর কি অবস্থা হয়। তো এই বিষয়টাকেই আমরা কিন্তু এখানে ওই আই এর অবস্থা দেখেই কিন্তু আমরা ল্যাগিং অর লিডিং অর ল্যাগিং সার্কিট বলে থাকি। হ্যাঁ, সেখানে ভোল্টেজটা কমনলি রেফারেন্স হিসেবে থাকে। একটু বলেন, কেউ একজন বলেন, আমরা যা জানি তাই শুনবো, পরবর্তীতে সেখানে যদি ভুল হয় আমরা কারেকশন করে নেবো, কোনো অসুবিধা নেই। আর যদি সঠিক অ্যান্সার পেয়ে যাই তো সেক্ষেত্রে আমার আর আলোচনার দরকার নেই। প্লিজ কেউ কথা বলেন, কথা না বললে তো আমরা আসলে করতে পারবো না, মানে বুঝতে পারবো না আপনাদের অবস্থান কোথায় আছে, বা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আপনাদের কোন জায়গায় গ্যাপ আছে বা কোন জায়গায় ভুল হচ্ছে। কথা বলতে হবে, সবসময় কথা বলতে হবে। আমি যে কথা বলি আমারও তো ভুল হয়, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু সেটা মেকআপ করে নিই, আপনারাই দেখেন, ভুল হইতেই পারে। কেউ একজন বলেন, সাহস করে বলে ফেলেন যে আমাদের এই ল্যাগিং বা জানা নাই স্যার। কিরকম কি জন্য হয়, প্র্যাকটিক্যাল বিষয়টা, মানে যার ভিতরে যেরকম আসতেছে আর কি, যার যেরকম স্যার সৃজনশীলতা সেভাবে বলেন। হ্যাঁ বলেন। জি স্যার, সেটাও মানে আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, এই
ইন্ডাকটিভ যেটা, এটা তো স্যার কয়েল আকৃতির থাকে আর কি। তো হ্যাঁ ম্যাগনেটিক ইন্ডাকটিভ ফ্লাক্সের জন্য যেটা, যাই হচ্ছে আমার কারেন্ট, হ্যাঁ এই জায়গায় আমার কারেন্ট অ্যাবজর্বটা বেশি হয়, এই জন্য ভোল্টেজটা আগায় যায়, এই জন্য কারেন্টটা পিছিয়ে যায়, ল্যাগিং। বুঝি না, আবার একটু বলেন তো, আপনি মোটামুটি চেষ্টা করতেছিলেন, আবার একটু বলেন। তো সেটা হচ্ছে যে আমার ইন্ডাকটিভ লোড যেগুলো, এগুলো হচ্ছে কয়েল বেস ইন্ডাকটিভ হ্যাঁ লোড। এই যে কয়েল, আমাদের ট্রান্সফরমার কয়েল আছে, হ্যাঁ। জি স্যার। হুম, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমার এই ম্যাগনেটিক ক্রিয়েট করার জন্য দায়ী হচ্ছে কারেন্ট। তো এই ক্ষেত্রে আমার কারেন্টটা অ্যাবজর্ব হচ্ছে, তো এই জন্য ভোল্টেজের আগে অ্যাঙ্গেলের চেয়ে কারেন্টটা পিছিয়ে যায়, এরকম কিছু কি স্যার? আমি না শিওর না। বিষয়টা মানে অনেকটা স্যার কাছাকাছি আর আপনি কি। একটু ব্যাখ্যা আরেকটু করে দিলে আরেকটু ভালো হতো। আমি অবশ্যই দেবো, আমি সবার কাছ থেকে একটু শুনে নেই। হ্যাঁ, বাকি আর দু একজন প্লিজ, প্লিজ দু একজন। আচ্ছা আমি বুঝতে পারছি স্যার আপনারা একটু ইন্ডাকটিভ লোড হ্যাঁ হ্যাঁ সরাসরি, আকরাম বলেন, আকরাম সাহেব বলেন। স্যার ইন্ডাকটিভ লোড সরাসরি কারেন্টকে বাধা দেয়, তার কারণে কারেন্ট ল্যাগ করে। ইন্ডাকটিভ আমাদের সাধারণত কারেন্টকে আচ্ছা বাধা দেয়, ক্যাপাসিটিভ এই জন্য লোড, কারেন্ট ল্যাগ করে। হ্যাঁ অনেকটা কাছাকাছি, হ্যাঁ পরবর্তী ক্যাপাসিটর। এবং ক্যাপাসিটিভ লোডে ভোল্টেজকে বাধা প্রদান করে, এজন্য কারেন্ট রিডিং। ভোল্টেজকে বাধা প্রদান করে। যাই হোক আপনি অনেকটা কাছাকাছি চলে গেছেন। তো ব্যাপারটা হলো যে আমরা অনেক কিছু জানি বা বুঝি, কিন্তু আসলে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। এটা কিন্তু আমাদের নিজেদের একটা অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, যে নিজেকে যদি গুছিয়ে উপস্থাপন করতে পারি, নিজে যাই বলি না কেন সেটা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা নিজের অ্যাডভার্টাইজমেন্টটা খুব ভালোভাবে করা হয় আর কি। তো যাই হোক এই গুণটা আমাদের সবার ভিতর নিয়ে আসতে হবে। তো আমি একটু সংক্ষেপে বলে দিই, হ্যাঁ, যে আমাদের এখানে যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা একদম প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল, হ্যাঁ, যে বিষয়টা ঘটে, যেগুলো আমরা কখনো বইতে পাবো না বা অ্যানালাইসিসে আসবে না, এগুলো জাস্ট চিন্তা করতে 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 চলে আসে আর কি, রিসার্চ করতে করতে চলে আসে। তো ব্যাপারটা দেখেন, আমরা যখন এখানে সার্কিট কমপ্লিট করে দিলাম, হ্যাঁ, এখানে যখন এই ইন্ডাক্টর, প্রথমটা আমরা ইন্ডাক্টর ল্যাগিং বিষয়টা দেখি, যখন আমরা সার্কিট কমপ্লিট করে দিলাম তখন কি হচ্ছে, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি ফ্লাক্স প্রডিউস হচ্ছে এটার মধ্যে, তাই না? ইনস্ট্যান্টলি ফ্লাক্স প্রডিউস হচ্ছে। তো জি ফ্লাক্স স্যার। প্রডিউস ইনস্ট্যান্টলি হওয়ার সাথে জি সাথে স্যার। কি এখানে কি ডেভেলপড হয়, ই আসে, ব্যাক ইএমএফ আসে স্যার। হ্যাঁ ব্যাক ইএমএফ আসে, যেটাকে আমরা ইনডিউসড ইএমএফ এখানে বলবো। তো এই ইনডিউসড ইএমএফটা কি করবে, সাপ্লাইকে বাধা দিবে, জি স্যার। বাধা দিবে না? তার ফলে কি জি হবে, স্যার, বিপরীতমুখী কাজ করবে, হ্যাঁ বাধা দেবে। তার ফলে কি হবে, তার ফলে সে কিন্তু একটু পিছিয়ে পড়বে, কন্টিনিউয়াসলি কিন্তু সে বাধাটা পাচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু বাধাটা পাচ্ছে। সেটা কেন পাচ্ছে? অ্যাকর্ডিং টু লেন্স ল, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সেই ঘটনাটা বের করেছিলেন আর কি। তাহলে সেখানে যদি বাধা প্রদান করে, তার মানে কি কারেন্ট একটু প্র্যাকটিক্যালি পিছিয়ে পড়লো, পিছিয়ে পড়লো না? তার মানে কি হলো, যে জি আমাদের স্যার। এখানে ভোল্টেজ স্যার, আগে আসতেছে আর আমাদের এখানে কি হচ্ছে, কারেন্টটা আমরা পরে পাচ্ছি বা পরে পাস হচ্ছে, তাই না? তো এই যে ব্যাপারটা, এই ঘটনাটা কখন ঘটবে, আমাদের ফার্স্ট টাইম এখানকার মধ্যে দিয়ে কারেন্ট যেতে হবে, কিন্তু এটা একটা ব্যাপার, মানে পাস হওয়ার পরবর্তী ঘটনা, মানে এখানে এই ইনডিউসড হওয়ার পরবর্তী ব্যাপারটাই হবে আমাদের এই ল্যাগিং এর যে ব্যাপারটা বা লিডিং এর যে ব্যাপারটা, যেটাই থাক না কেন, ক্যাপাসিটিভ লোড হলে লিডিং আর ইন্ডাকটিভ লোড হলে আমাদের ল্যাগিং। এখন আসি ক্যাপাসিটরের ব্যাপার। ক্যাপাসিটরের বেলা কি থাকে, দুইটা প্লেট থাকে প্যারালাল এরকম, তাই না? দুটো প্লেট প্লেট থাকে। যখন আমরা এটার সাথে সোর্স কানেক্ট করে দিই, সোর্স কানেক্ট করে দিলাম, আমরা এসি সোর্স দিলাম, তো সোর্স কানেক্ট করে দিলে এটার সাথে কি হয়, আই ফ্লো হয়ে এখানে চার্জ ডিপোজিট হবে, তাই না? জি চার্জ স্যার, ডিপোজিট হবে, এক জায়গায় মাইনাস থাকলে আরেক জায়গায় প্লাস থাকবে, চার্জ সঞ্চয় করবে। চার্জ সঞ্চয় করবে। তো চার্জ সঞ্চয়ের সাথে সাথে কি হবে, এখানে ভোল্টেজ আমরা পাবো। এক সময় যদি চার্জ মানে আমাদের এটার ম্যাক্সিমাম হয়ে যায়, তখন কি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা পাবো, তাই না? জি স্যার, তো জি ম্যাক্সিমাম স্যার। ভোল্টেজ আমরা যখন পাবো, এটাকে যদি আমরা ওপেন করে দেই, হ্যাঁ, ওপেন করে অন্য একটা লোডের সাথে কানেক্ট করে দিলাম, এই পার্টটা ধরেন নাই, এই পার্টটা টোটালটাই নাই, তো এটা আমরা এখান দিয়ে একটা লোডের সাথে কানেক্ট করে দিলাম, তখন কি হবে, এখানকার যে ভোল্টেজ, তার কারণে কি কারেন্ট ফ্লো হবে, তাই না? তার কারণে কিন্তু কারেন্ট ফ্লো হবে, তার মানে কি ইলেকট্রনটা আগে বের হয়ে আসতেছে এবং আস্তে আস্তে ভোল্টেজটা কমতেছে, তাই না? জি জি, জি স্যার। তার মানে কি হলো, তাহলে এখানে ঘটনাটা কি আসতেছে, আগে আসতেছে কারেন্ট এবং পরে আসতেছে কারেন্ট, ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে এই দুইটাই কিন্তু প্র্যাকটিক্যাল রিজন, যেটি আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে প্রুভ করছি, সেটা আবার সার্কিটের একটা বিষয়, সেখানে গেলে আমাদের আজকের ক্লাস আর করা হবে না, ওইটা আরেকদিন সার্কিটের ক্লাসে, মানে সেখানে যে আমরা থিওরিটিক্যাল যে প্রুফগুলো আমাদের আছে, আমি আজকে সহজে বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল উপস্থাপনাটা করলাম আর কি। হ্যাঁ,
তো আমরা আশা করতেছি এটা সবাই বুঝবে, এবং এই ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা কোথাও পাবো না, জি কোনো স্যার। ইউটিউব হইতে শুরু করে কোথাও পাবো না। হ্যাঁ, এগুলো হলো যারা এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করে বা যারা এটা নিয়ে খুব প্রবলেম ফেস করে যে না আমাকে এটা শিখতেই হবে, জানতেই হবে, তখনই কিন্তু এই জিনিসগুলা অটোমেটিক চিন্তা ভাবনা করতে করতে চলে আসে। এটা দেখবেন আপনিও পড়াশোনা করেন, আপনিও বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। তো তার মানে এই জিনিসটা আমরা এখানে পেলাম। তো তার মানে এখান থেকে আমরা এটা কনক্লুশনে আসলাম যে এখানে V1 যেটা আমরা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই করলাম এখানে, সেইটা আমাদের কি আছে, লিডিং এ থাকবে, আর যেখানে কারেন্টটা সেটা ল্যাগিং এ থাকবে, তাই না? তো এটা আমাদের মূল ব্যাপার, সেই কথাটাই কিন্তু এখানে বলছে যে Im which lags behind the applied voltage by 90 degree. This alternating current Im produces an alternating flux phi which is the proportional and in phase. যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ওই যে ফ্রিকোয়েন্সিটা কেন সেম থাকে, দেখেন প্রপোর্শনাল অ্যান্ড ইন ফেজ, এই দুইটা ব্যাপার, প্রপোর্শনাল অ্যান্ড ইন ফেজ, সবসময় তারা ইন ফেজে থাকবে। ইন ফেজে বলতে তাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, হ্যাঁ, কোনো ডিফারেন্স থাকবে না। এটা যদি আই হয় তাহলে আমরা এখানে ধরে নিলাম এইটা হলো ফ্লাক্স। দেখেন তারা ইন ফেজে আছে না, ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে বাট তারা ইন ফেজে আছে, 0 0 পজিশন আছে, 0 0 পজিশন আছে, 360 ডিগ্রি পজিশনে, দুটোটাই 360 আছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। The alternating flux phi links both the winding and induces EMF E1 in the primary and the E2 in the secondary. E2 in the secondary, এই যে আমাদের ফ্লাক্সটা প্রডিউস হলো, এই যে ফ্লাক্সটা প্রডিউস হলো, সেটা দুইটাকেই লিংক করছে, এটাকেও লিংক করছে, এটাকেও লিংক করছে। তার ফলে কি হচ্ছে, এখানে আমাদের E1 আমরা পাচ্ছি আর এখানেও আমরা E2 পাচ্ছি, কারণ সেম ফ্লাক্সে কিন্তু দুইটাতে লিংক হচ্ছে বা দুইটাতে কাট হচ্ছে। এই প্লিজ আপনার একটু সাউন্ড হচ্ছে মাইক্রোফোনটা, মাইক্রোফোনে আপনার এটা একটু ইয়ে করেন, মানে নড়াচড়া করেন না, তাহলে ওইটাতে সাউন্ড হয়, আমরা সবাই হয়তো আমার কথা শুনতে পাবে না। আচ্ছা গেল এটা। ইন দ্য সেকেন্ডারি আমরা পেলাম দ্য প্রাইমারি E1 is at every instant equal and opposition to V1। এই জিনিসটা একটু খেয়াল করেন, প্রাইমারি E1 is at every instant, প্রত্যেকটা মুহূর্তেই ইকুয়াল, সমান, and in opposition to V1। এই যে E1টা সেটা হলো এইটার বিপরীত, এটা কেন, ওই যে লেন্স ল, ঠিক আছে, এটা অপোজিট, এবং এবং এটা কি বলে অপোজিট, এই যে বলা আছে এভরি ইকুয়াল অ্যান্ড ইন অপোজিশন, এটা সমান হবে এবং এটা বিপরীতে থাকবে। এই জন্যই দেখেন এই যে ভেক্টর, এই যে আমরা এখানে ফেজর ডায়াগ্রাম, এই V1 এর অপোজিটেই কিন্তু আমাদের E1টা এখানে আমাদের দেওয়া হয়েছে আর E2টা এখানে আমরা দিয়েছি। হ্যাঁ, এই যে এই জন্যই বলছে, দেখেন বোথ EMFs E1 and E2 lags behind the flux by 90 degree, কেননা কারণ এটা আইডিয়াল, এটা আইডিয়াল, এই কারণেই কিন্তু এটা 90 ডিগ্রিতে ল্যাগ করছে, এটা একটা ব্যাপার। However, their magnitude depends upon the number of primary and secondary turns। এটা আমি লেকচার 1 এ বলেছিলাম যে এই যে আমার সেকেন্ডারি যে V2 যে ভোল্টেজটার মানটা, সেটা পুরোটাই N1 এবং N2 এই দুইটার বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে, এই বিষয়টার ব্যাখ্যা, খুব সুন্দর একটা ব্যাখ্যা কিন্তু প্রথম ক্লাসে আমাদের দেওয়া হয়েছিল। তাহলে এখানে পরবর্তীতে কি বলছে, ফিগার 7.2 shows the phasor diagram। এই যে আমরা এটাকে বলছিলাম, আমাদের যে ডায়াগ্রামটা ছিল এখানে, এই ডায়াগ্রামটা আমরা ফেজর ডায়াগ্রাম বলছিলাম, এই ডায়াগ্রামটা সেটা এখানে বলা আছে phasor diagram and ideal transformer on no load, since flux phi is common both the windings, it has been taken as the reference phasor। এখানে আমরা একটা জিনিস দেখেন, আমরা ওই যে যখন নো লোডের ব্যাপারে এই আমরা ল্যাগিং লিডিং এর ব্যাপারটা আলোচনা করতেছিলাম, তখন কিন্তু আমরা যে জিনিসটা করছিলাম সেই জিনিসটাতে ছিল কি, আমরা ভিটাকে কিন্তু রেফারেন্স হিসেবে নিয়েছিলাম, তাই না? কিন্তু এইখানে আমাদের ট্রান্সফর্মারের ক্ষেত্রে ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রামটাকে সবসময় আমরা ফ্লাক্সটাকে আমরা হিসেবে নেই, কমন হিসেবে নেই, রেফারেন্স হিসেবে নেই। এটার কারণ হলো এই ফ্লাক্সটাই কিন্তু কমন দুইটার দুইটা সার্কিটের জন্য, দুইটা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য ফ্লাক্সটা কিন্তু সেম ফ্লাক্সে কিন্তু লিংক হচ্ছে, এটা একটা ব্যাপার। এই কারণে আমরা ওইটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি। এইটা প্রথমে যদি প্রশ্ন আসে যে কেন আমরা ফ্লাক্সকে আমাদের ট্রান্সফর্মার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে নিই, যদিও আমরা আমাদের ইন্ডাক্টর বা ক্যাপাসিটিভ সার্কিটে আমরা ভোল্টেজকেই সবসময় রেফারেন্স হিসেবে নিচ্ছি, কিন্তু তারপরেও ট্রান্সফর্মারে আমরা ফ্লাক্সকে রেফারেন্স হিসেবে নিচ্ছি। এটার ব্যাখ্যাটা এরকম, আমরা আশা করছি সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে এখানে বলা আছে নোট দ্যাট E1 and E2 are phase, but E1 is equal to V1 and 180 degree out of phase with it। হ্যাঁ, E1 is equal to
দেখেন এই ব্যাপারটা খুব মজার একটা ব্যাপার, আমি গত ক্লাসেও বলেছিলাম যে এখানকার ভোল্টেজ সব সময় সমান। এখানকার ভোল্টেজ সমান। যদি আমাদের এখানে 10টা টার্ন থাকে আর এখানে আমি 100 ভোল্ট দিই, তাহলে এখানে পার টার্নে ভোল্টেজ পাবো, টার্ন লেন্থ যাই হোক না কেন, পার টার্নে আমি ভোল্টেজ পাবো 10 ভোল্ট করে। আলটিমেটলি এখানে টার্ন যদি কয়টা, একটা দুইটা তিনটা চারটা টার্ন থাকে, তাহলে 10 ইন্টু 4 ইকুয়াল 40 ভোল্ট আমরা সেখানে পেয়ে যাব। যেটা হলো পার টার্ন ভোল্টেজ। পার টার্ন ভোল্টেজটা আমরা কিভাবে পেলাম? কারণ আমরা জানি এই ভোল্টেজ সমান। এটা কিসের অনুসারে পাই? আমরা ওই যে আমাদের যে কেভিএল এর যে বিষয়টা আছে, হ্যাঁ, ওইটা অনুসারে আমরা কিন্তু এটা বলতে পারি। ওই জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল, যেটা আমাদের হয়তো বা কেউ বলবে না, কোনো বইতে নাই। এটা সমান হচ্ছে কিভাবে? তার পিছনে লজিকটা কি? তার পিছনে তো লজিক ওইটা ছাড়া আর কিছু নাই, তাই না? কেভিএল যেটা, তো এটাই কিন্তু এখানে আমি বলে দিলাম এই বিষয়টা। তো ওখান থেকেই আসছে, আর ওখান থেকেই পার্ট টাইম ভোল্টেজ আছে। আর ট্রান্সফরমার ডিজাইনের ক্ষেত্রে পার্ট টাইম ভোল্টেজটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা যারা ডিজাইন করে তারাই শুধু বলতে পারবে বা এটা উপলব্ধি করতে পারবে। এটা আপনারাও জেনে রাখেন, পার্ট টাইম ভোল্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট, এবং ট্রান্সফরমারের জন্য আমাদের এটাই সবচেয়ে বেশি লাগে। আর এখানে আমরা এটা পড়তে গেলে আরো কিছু মজার জিনিস আমরা এখানে পাবো, সেগুলো আমাদের খুব ভালো লাগবে আর কি, মানে খুবই ভালো লাগবে। দেখেন এখানে আমরা এসি সার্কিটের মধ্যে এটা থেকে কিভাবে চলে যাই। কনসিডার অ্যান অল্টারনেটিং ভোল্টেজ V1। আচ্ছা, আমি যে ক্লাসটা নিচ্ছি সবাই কি বুঝতে পারতেছি সবগুলো? যদি না বুঝি আমরা অবশ্যই কোশ্চেন করব, মানে কোশ্চেন করবেন। আমি আমার টপিক শেষে, আলোচনা শেষে আমি একটা টপিক শেষ করব, তারপর আবার কোশ্চেনের জন্য সময় দেবো, টাইম দেবো আপনাদের, আপনারা সেভাবে কোশ্চেন করবেন। হ্যাঁ, কোনো জিনিসই আপনারা মানে অপরিষ্কার থাকবেন ওকে না, স্যার। ঠিক আছে? মানে এটা একটা ক্লাস, এবং ক্লাসের মধ্যে থাকবেন। আর অবশ্যই আমি আশা করব যে আপনারা থাকবেন, কি বলে, এই একটা খাতা রাখবেন সামনে, কারণ আমি যে কথাগুলো বলবো এগুলো আপনি ক্লাসে শুনবেন না। হ্যাঁ, মানে আমি যেটা, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল জিনিস, তো এই জিনিসগুলো আমাদের অনেকের ভিতরেই নাই, কারণ এগুলো যারা প্র্যাকটিক্যালের সাথে যুক্ত পুরোপুরি না থাকে, ফিল্ডে না থাকে, তাদের ভিতরে এগুলো আসবে না কখনোই। তো এই কারণেই আমার ভিতরে আসছে। তো এই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করি, এবং এটা দেওয়ার ফলে কি হয়, আমাদের পড়ার প্রতি আগ্রহটা বেড়ে যায়, কারণ আমরা দেখতেছি বাস্তবিক অ্যাপ্লিকেশনগুলো কোথায়। তো যাই হোক, আমরা এখানে আবার চলে আসি। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আপনারা সবসময় প্রশ্ন করার জন্য আমি সবসময় আপনাদেরকে স্বাগত জানাবো, কারণ প্রশ্ন না করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না বা নিজের ধারণাটা পরিষ্কার করতে পারবেন না। আচ্ছা, ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার, এটা আমরা বললাম যে আমাদের কেসে অল্টারনেটিং ভোল্টেজ V1 of frequency f, হ্যাঁ, is applied to the primary as shown in figure 1, ওই যে 7.1 কিছুক্ষণ আগে যে আমরা ফিগারটা দেখলাম, সেই ফিগারে, ওই ফিগারটা আমি এখানে আবার আঁকাই। তো এখানে আমরা যখন ফিগারটা আঁকাবো, দেখেন এখানে আমরা কি দিলাম, V1 অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, V1 আমরা অ্যাপ্লাই করলাম, আমরা খুব দ্রুত আঁকাবো, আমাদের কিছু ম্যাথও আছে। তো V1 অ্যাপ্লাই করলাম, আর এটার ফ্রিকোয়েন্সি আমাদের f ইন দ্য প্রাইমারি অ্যাজ শোন ইন, এই ফিগারে আপনারা দেখেন দ্য সাইনোসয়েডাল ফ্লাক্স, আমরা অ্যাপ্লাই যেটা দিছি সেটা সাইনোসয়েডাল, তাহলে ফ্লাক্স যেটা পাবো সেটাও সাইনোসয়েডাল হবে। সাইনোসয়েডাল কোনটাকে বলতেছে? এটাকে আমরা কেন সাইনোসয়েডাল বলি? প্রশ্ন। আমাদের যে ভোল্টেজ বা কারেন্ট যে ওয়েভফর্ম, সেটাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভফর্ম বলি, বা পাওয়ারের যে ওয়েভফর্ম সেটাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভফর্ম বলি। কেন? এই প্রশ্নের উত্তরটা কি? সার্কিটের বিষয়, কিন্তু আমরা দ্রুত একটু আনসার দেবো। হ্যাঁ, আমার কথা শোনার সাথে সাথে আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন। এটা কারণটা কি? খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। আচ্ছা, আপনারা কেউ কথা বলছেন না। বিষয়টা দেখেন, এফ অফ এক্স একটা ফাংশন, সাইন এক্স, এক্স ইকুয়াল থিটা, থিটা ইকুয়াল ওমেগা টি। দ্যাট মিনস এক্স এর মান যদি আমরা ডিফারেন্ট মান বসাই, এক্স এর মান কত আমাদের 0 থেকে 360 ডিগ্রি এর মধ্যে যদি মান বসাই, তাহলে আমরা যেরকম একটা ওয়েভ পাই, সেই ওয়েভটা এরকম হয়। আর আমরা যে কারেন্ট বা ভোল্টেজটা পাচ্ছি সেটা একটা অল্টারনেটর থেকে পাচ্ছি। অল্টারনেটর ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম থাকে, ধরে নিলাম এটা এরকম সমান্তরাল, এর মধ্যে যদি আমরা কয়েলকে একটা রোটেট করাই অ্যান্টি ক্লক ওয়াইজে, তখনও দেখা যাবে যে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফ্লাক্স কাট হচ্ছে। গত ক্লাসটা যারা করছেন বা ইউটিউব থেকে যারা দেখে নিয়েছেন, তারা কিন্তু জিনিসটা পরিষ্কার। যেখানে নর্থ থেকে সাউথে ট্রাভেল করছে, তাহলে এখান থেকে এদিকে যখন ফ্লাক্সগুলো আসছে, তখন এই ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফ্লাক্সের সাথে লিঙ্ক হচ্ছে, এবং ডিফারেন্ট লিঙ্কের সাথে মানে অ্যাঙ্গেল যেহেতু, মানে লিঙ্কিং অ্যাঙ্গেল যেহেতু চেঞ্জ হচ্ছে, এর সাথে সাথে আমাদের ভোল্টেজও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ভোল্টেজের ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। তার মানে একবার 0 থেকে ম্যাক্সিমাম পৌঁছায়, ম্যাক্সিমাম থেকে 0-তে আসে, আবার 0 থেকে উল্টা দিকে ম্যাক্সিমাম পৌঁছায়, ম্যাক্সিমাম থেকে আবার 0-তে চলে আসে। তো এই যে ব্যাপারটা দেখেন, আমাদের যে সাইন ফাংশন ছিল, হ্যাঁ,
সাইন ফাংশন যেটা ছিল সেটার সাথেই কিন্তু আমাদের এখানে ভোল্টেজ যেটা পাইলাম, সার্কিট যদি কমপ্লিট করে দেয় তাহলে সেখানেও কারেন্ট ওই একইভাবে আমাদের প্রবাহিত হবে। এই কারণে সাইন ফাংশনের সমান বিধায় কিন্তু আমরা এই ওয়েভফর্মটাকে সাইনোসয়েডাল ওয়েভফর্ম বলতেছি। ব্যাপারটা পরিষ্কার, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? জি স্যার, জি। ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা এখানে বিষয়টা আলোচনা করি। তো এটাকে আমরা সাইনোসয়েডাল ফ্লাক্স, যেহেতু আমাদের ইনপুট ভিটা সাইনোসয়েডাল, তাহলে এখানে যে ফ্লাক্সটা আমাদের প্রডিউস হবে সেটাও আমাদের অবভিয়াসলি সাইনোসয়েডালই হবে। হ্যাঁ, এই যে এখানে আমরা যে ফ্লাক্সটা পাবো এই ফ্লাক্সটাও অবশ্যই আমাদের সাইনোসয়েডালই হবে, কারণ অ্যাপ্লাইটা হলো সাইনোসয়েডাল। তাহলে এখানে যেটা পাবো সেইটাও হবে সাইনোসয়েডাল। আচ্ছা, এখানে এটা হলো ফ্লাক্সের জন্য, আর এখানে এটা হলো ভোল্টেজের জন্য। হ্যাঁ, আর দুইটাই টাইম অ্যাক্সিস হরিজন্টাল যেটা। তাহলে আমরা ভোল্টেজের ইকুয়েশন কি জানি? ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের ইকুয়েশন জানি ভিএম, যে ওয়েভটা অ্যাপ্লাই করছি তার ম্যাক্সিমাম ইনটু সাইন থিটা। থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ভিএম। এগুলো সার্কিটের প্রমাণ পড়ে আসছেন কিন্তু, আর না পড়লেও আমি একটা কোনো সময় একটা ক্লাস নেব, সেই ক্লাসে একদম প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে পাবেন। মানে আমার কথা হলো সবকিছু প্র্যাকটিক্যাল, কোনো কিছুই মানে থিওরিক্যাল আমরা পড়ি কিন্তু আসলে উপস্থাপনাটা প্র্যাকটিক্যাল, মানে এরকম করতে হবে। তাহলে আমাদের বিষয়টা খুব ভালো লাগবে, গল্পের মতো মনে হবে। আমি ওইটা ভেবে চেষ্টা করি, এবং আমিও যখন এই ইকুয়েশনটা শিখছিলাম এটা ফুলি প্র্যাকটিক্যালি এইভাবে শিখছিলাম আর কি বিষয়টা। এবং অনেক শুধু বইতে তো এগুলো এভাবে প্র্যাকটিক্যালি উপস্থাপনা করা নাই, বিভিন্ন রকম ডকুমেন্ট ঘেটে ঘেটে নিজে আর কি লিখলাম এরকম করে আর কি ব্যাপারটা। সেই নোট এখনো আছে 2011 সালের নোট। মানে খাতাটা কালারটা এপাশ থেকে ওপাশে চলে গেছে, কিন্তু আমি সেটা এখনো ফেলে দিইনি, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। ইলেকট্রিক্যাল যারা ইঞ্জিনিয়ার আছেন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যারা আছেন, মানে দুইটা ডিপার্টমেন্টেরই যারা আছেন না কেন, তাদের জন্য সার্কিটটা একটা মানে গুরুত্বপূর্ণ। যেমন আজকে আমি ইমেল লিখলাম, ইমেল করছি অনেকেই, আপনারা দেখবেন আপনাদের মধ্যে অনেকেই ইমেল পেয়েছেন, সেখানে বলছিলাম যে আমি এই সার্কিটটাকে লাঞ্চের সাথে, মানুষের যে লাঞ্চ আছে, যে আমাদের যে হৃৎপিণ্ড, যে ওইটার সাথে কিন্তু আমরা ইয়ে করলাম, মানে তুলনা করছি আর কি। হ্যাঁ, যে এটার সাথে তুলনা এই কারণে করলাম কারণ সার্কিট অ্যানালাইসিসের জন্য যা কিছু লাগবে সবকিছু ওই ওই আমাদের ওই সার্কিট, মানে ওই সার্কিট থেকেই আসবে আর কি। এই যে আমি বইটা দিচ্ছি তার মানে ওই বইটাই হলো ভিত্তি, এবং ওই বইটারই সহযোগিতা আমরা কিভাবে নেই সেটা আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই। এটা আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে ভিএম, তাহলে এইটা যেহেতু আমরা দিচ্ছি তার মানে এখানেও আমরা যেটা পাবো, এখানে আমরা যেটা পাবো এটা তো হলো ভিএম, তাই না? তাহলে আমরা এখানে দেখেন সাইনোসয়েডাল ফ্লাক্স প্রডিউস, ভিএম যখন দিচ্ছি সাইনোসয়েডাল প্রডিউস আইএম, তাহলে এখানে আমরা যেটা পাবো সেই আমাদের ফ্লাক্সটাও ঠিক এটার মতো ইকুয়েশনটা হবে, যে ফাই ইনস্ট্যান্টেনিয়াস সেটা হলো কি ফাই ম্যাক্সিমাম ইনটু সাইন ওমেগা টি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই ইকুয়েশনে, ফ্লাক্সের ইকুয়েশনে কারো কোনো কনফিউশন আছে? প্লিজ একটু কথা বলবেন, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। ফ্লাক্সে কি কারো কারো কোনো কনফিউশন আছে? এই ফ্লাক্সের ইকুয়েশনটা এটা কেন হলো? এই বইটা আপনাদের ইমেল করে দিচ্ছি। ওকে, আমরা আচ্ছা, তো এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, দ্য ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইনডিউসড ইন দ্য প্রাইমারি ইজ, এই ইকুয়েশনটা আমরা ফ্যারাডের সূত্র থেকে পাইছি। এই ইকুয়েশনটা মূলত ফ্যারাডস অ্যান্ড দ্য লেন্সের যে লেন্স আছে এই দুইজনের কম্বিনেশন। এই মাইনাসটা দিছে লেন্স আর এই পুরো সূত্রটা দিছে ফ্যারাডের, দুইটার কম্বিনেশন এইটা। তো এখানে যদি আমরা ফাই এমটা এই যে ফাই ডি ফাই যেটা ছিল সেটা বসাই দিই তাহলে এটা পাই। তাহলে এটা হলো ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে আমাদের সেটা সাইন হয়ে যাবে কজ, এবং এখানে কজ আসলো, এবং ওমেগা টিটা আমাদের কি আসলো, এই যে ওমেগা যে প্রপোর্শন কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা আমাদের কোথায় চলে আসলো, প্রথমে চলে আসলো। হ্যাঁ, আর বাকি যা আছে সেটা সম্পূর্ণ ঠিক মতোই থাকবে আমাদের ডিফারেন্সিয়েশনের রুলস অনুসারে। হ্যাঁ, আর এখানে মাইনাস যেটা সেটা মাইনাসই রইলো। আচ্ছা, আমরা ওমেগা পরিবর্তে আমরা এটা লিখতে পারি টোয়াইস পাই এফ, ওমেগার পরিবর্তে লিখতে পারি, সেটারও আর একটা প্রমাণ আছে, সেটা সার্কিটের একটা বিষয়, এটা কোনো একটা সময় আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো ওমেগা সমান আমাদের এটা আসতেছে টোয়াইস পাই এফ, তাহলে আমরা ওমেগার পরিবর্তে এখানে টোয়াইস পাই এফ বসাই দিলাম, আর আমাদের এন ওয়ান যেটা আছে এটা ঠিক আছে। এখন ব্যাপারটা হলো এখানকার এই মাইনাসটা সরাইতে হবে। এই মাইনাসটা আমরা কিভাবে সরাবো? তার মানে মাইনাসটা সরাইতে গেলে এটার ইফেক্ট এটার উপরেও পড়বে। তাহলে দেখেন সেই ইফেক্টটা কিভাবে পড়ে। তো আমরা এখানে দেখেন মাইনাস কজ ওমেগা টি, এইটার পরিবর্তে কি লিখতে পারি? এইটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন, পরে হলো ব্র্যাকেট ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। দ্যাট মিনস এইটা সমান সমান এইটা। এখন বিষয়টা হলো এইটা কিভাবে হলো, আমরা সংক্ষেপে দেখে আসি।
স্ক্রিন সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এখানে কি আমরা দেখতে পাচ্ছি সাইন আর এই যে আমাদের এই যে মাইনাস সাইন প্লাস সাইন মাইনাস কস প্লাস কস মাইনাস কস রিলেশন দেওয়া আছে। তার মানে আমি যদি এখানে একটা জিনিস লেখায় মানে লিখে দেখাই, আমি যদি কজ আলফা লিখতে চাই, কজ আলফা যদি লিখি এখানে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পাবো, আমরা কি লিখতে পারবো এখানে, যে আপনারা দেখেন যে আমরা এই দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করবো। আমরা ইকুয়েশনে একটু যাই, আবার ওখান থেকে দেখে আসি, তারপর আমরা বাকিটা সুন্দরভাবে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন আমাদের কি লিখছি আমরা, মানে মাইনাস কজ ওমেগা টি। হ্যাঁ, মাইনাসটা তাহলে কোথায় আছে দেখেন, এখানে এইটার সাথে এইটা, তাই না? তাহলে আমরা এইটাকে মাইনাসটাকে যদি রিপ্লেস করতে চাই, তখন আমাদের কি করতে হবে, সাইনের থেকে ব্যাকে আসতে হবে, কত, -90°, তাই না? তাই না? দেখেন মাইনাস কজ আলফা সমান সমান মাইনাস সাইন আলফা -90°, তাই না বিষয়টা? নাকি এই মাইনাসটা থাকবে না, আমি এই মাইনাসটা ভুল লিখছি। হ্যাঁ, এই মাইনাসটাই কিন্তু এই মাইনাসটা, এই যে এখানে যে মাইনাসটা আমরা ব্যবহার করছি। হ্যাঁ, আমি আবার যদি উপরে পরিষ্কার করে লিখি, দেখেন মাইনাস কজ আলফা, এটাকে যদি আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করি, এই যে সাইন, এই যে সাইনের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তখন আমরা এটা লিখব, কারণ আমরা এই কজ আলফাকে পেতে হলে কিসে যাইতে হবে, পিছনের দিকে যাইতে হবে, পিছনের দিকে আসতে হবে না? আমরা যদি পাই তাহলে সাইনের থেকে কিসে, আমরা জানি এইটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এই দিকটা আমাদের সবসময় রোটেশন হবে এইদিকে, কিন্তু আমরা যাচ্ছি এখন কোন দিকে, এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস। হ্যাঁ, এদিকে গেলে প্লাস এবং এদিকে গেলে মাইনাস। যখন আমরা এখানে যদি দেখি, একটু খেয়াল করেন, কজ আলফা এটাকে আমরা যদি সাইনের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদের সাইন যা আছে তার সাথে 90° যোগ করলেই কিন্তু আমরা এই কজ আলফাটা পাচ্ছি, তাই না? আবার কজ আলফার সাথে যদি মাইনাস আলফা আমাকে লিখতে হয়, তার মানে কি হবে, আমরা মাইনাস সাইন আলফা ইকুয়াল হলো কজ আলফা প্লাস 90°, তাই না? মানে সুন্দর গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আর কি। হ্যাঁ, যে আমাদের মূলত এখন আমরা যে ইকুয়েশনে যেটা যেটা আমাদের এখন ইকুয়েশনের জন্য করতে হবে, সেই বিষয়টা হলো যে এখানে এইটা এবং এইটার মধ্যে রিলেশন। তার মানে এইটাকে যদি আমি এইটা দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে আমার এখান থেকে ব্যাক আসতে হবে, মানে উল্টা দিকে আসতে হবে 90°। তার মানে এই আলফা থেকে আমরা 90 বিয়োগ করব। তো দেখেন এখানে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা ঠিকই ওই দেখেন ওমেগা টিকে থেকে 90 বিয়োগ করলাম। বুঝতে পেরেছি বিষয়টা? বিষয়টা বুঝতে পেরেছি? আমরা সবাই বুঝতে পেরেছি বিষয়টা? হ্যাঁ, এটা হলো সাইন আর এটা হলো মাইনাস কজ মাইনাস কজ। খুব সুন্দর একটা ব্যাখ্যা। হ্যাঁ, এখান থেকে পেলাম। এখন ব্যাপারটা দেখেন, এটা হলো কি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তাৎক্ষণিক ভ্যালু, তাই না? তাৎক্ষণিক ভ্যালু যখন নেই, এই যে দেখেন এটা হলো তাৎক্ষণিক ভ্যালু, আর এটার সাথে আমরা ইকুয়েশন ডেভেলপ করতে গেলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা দিতে হয়। তার মানে এখানে এই পজিশনটা, এই অংশটুকু হলো E1 যেটা আছে এইটার ম্যাক্সিমাম ভ্যালু। এই জন্যই কিন্তু বলা আছে, দেখেন EM1, এমটা ফর ম্যাক্সিমাম আর 1 ফর প্রাইমারি, এটা সমান আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, তো ম্যাক্সিমামকে যদি আমরা এখানে দেখেন, আমরা ম্যাক্সিমামকে যদি √2 দিয়ে ভাগ করি, এই যে দেখেন আমাদের E1 যেটা আছে এটাকে আমরা এই E1টা পেতে চাই, আমাদের যেটা ইনডিউসড হলো, আমরা ম্যাক্সিমামকে যদি √2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু E1টা পাবো, যেটা হলো RMS। আমরা আমাদের আউটলেটগুলোতে মানে সকেটগুলোতে যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো সবই কিন্তু RMS, যেটা আমরা সবাই জানি। হ্যাঁ, এবং এটা কেন RMS, এটারও কিন্তু একটা সুন্দর একটা ব্যাখ্যা আমাদের কাছে আছে, সেটা পরে কোনো এক সময় আমরা সেই ব্যাখ্যা শুনবো। তার মানে এটাকে আমরা যদি RMSটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেটাকে √2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে √2 দিয়ে আমরা ভাগ করলাম, EYM এর মানটা বসায় দিলাম, বসায় দেওয়ার ফলে আমরা কি পেলাম, এই যে এইটা, এই পোর্শনটুকটা কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তাহলে 4.44 পাই, বাকি সব ঠিক আছে। তো সিমিলারলি E2 এইটা, সিমিলারলি আমাদের E2 এইটা। আর আরেকটা ব্যাপার দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে নোটে বলা আছে,
ইট ইজ ক্লিয়ার ফ্রম এক্সপ্রেশন 1, আমাদের যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশন 1 যেটা, এই যে এক্সপ্রেশন 1 above that, এক্সপ্রেশন 1 above that উপরে যেটা আছে, EMF E1 induced in the primary lags behind the flux by 90 ডিগ্রি। এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে আমরা হই, এই যে মাইনাস থাকলে সেটা হলো ল্যাগ হয়, হ্যাঁ, মাইনাস থাকলে সেটা ল্যাগ হয়। এবং এই জিনিসটা দেখেন, এটা কার রেসপেক্টে, এটা হলো আমাদের ফ্লাক্সের রেসপেক্টে। এই যে কইছে ফ্লাক্স আমাদের কি ছিল, ফাই, যেটা ইনস্ট্যান্টেনিয়াস, সেটা হলো ছিল কি ফাই এম সাইন ওমেগা টি। দেখেন এইটাও সাইন ফাংশন, এইটাও সাইন ফাংশন, কিন্তু এটার সাথে ডিফারেন্স কি, -90 ডিগ্রি। মাইনাস মানেই হলো পিছিয়ে থাকা, সেই পিছিয়ে থাকাটা যে আসলে মাইনাস মানে পিছিয়ে থাকা, সেটা বুঝবো কিভাবে, দেখেন এখানে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি, এই যে ফিগারটা দেখতে পাচ্ছি, ফিগারগুলো কি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। ওকে, তো এইটার জন্য এইটা, হ্যাঁ, প্লাস মানে হলো আগিয়ে থাকা। দেখেন জিরোর যদি আগে থাকে সেটার জন্য প্লাস, এবং জিরোর যদি পরে থাকে তাহলে সেটার জন্য হলো মাইনাস। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে পরে, এটা কিছু সময় পরে শুরু হইলো, কিছু সময়, মাইনাস মানেই হলো কিছু সময় পরে শুরু হওয়া। তা কিছু সময় পরে শুরু হওয়া, কে কিছু সময় পরে শুরু হয়েছে, E1 কিছু সময় পরে শুরু হয়েছে, হ্যাঁ, তার মানে কি E1 হলো আমাদের ল্যাগিং, কিছু সময় যেহেতু পরে হয়েছে, কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ফ্লাক্স। দেখেন এই যে ফ্লাক্স, এই হলো E1, আমাদের রোটেশন এই যে বলা আছে কোন দিকে, তার মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে এই ফ্লাক্সটা আগে, E1টা পরে, এবং সেটা কিন্তু ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখলাম, সেটাই কিন্তু নোট আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেটা প্রমাণ করে দিলাম। তো লাইকওয়াইজ E2 ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি ল্যাগস বিহাইন্ড দ্য ফ্লাক্স বাই 90 ডিগ্রি, হ্যাঁ, আমাদের সেকেন্ডারি E2টাও 90 ডিগ্রিতে ল্যাগ করবে, হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। তো আমরা পরবর্তীতে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, দ্যাট মিনস আমরা যদি E2 কে E1 দ্বারা ডিভাইড করি বা N2 কে N1 দ্বারা ডিভাইড করি, তাহলে যেটা পাবো ওইটাকেই আমরা বলবো ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, যেটা ট্রান্সফর্মার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রাইমারি টার্ন জানি, সেকেন্ডারি টার্ন জানি না, শুধু রেশিওটা জানি, এই ট্রান্সফরমেশন রেশিওটা জানি, তাহলে কিন্তু আমরা সেকেন্ডারিটা বের করে ফেলতে পারবো। কারণ এখানে দেখেন, এখানে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন, এই যে ইকুয়েশন দুইটার মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে, আমি এইটা জানি এইটা জানি, তাহলে এইটা অবশ্যই বের করতে পারবো। আবার এটুক এবং এটুকের মধ্যে এইটা জানি এইটা জানি, তাহলে এইটা বের করতে পারবো, তাই না? তার মানে কি আমাদের এই ট্রান্সফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা সাধারণত দেখা যায় যে ট্রান্সফর্মার যখন ডিজাইন করি, যে কোনো একটা সাইডে আমরা টার্ন বের করি, তারপর রেশিওটা দিয়েই আমরা সেখান দিয়ে খুব সহজেই আমরা সেকেন্ডারি টার্নটা পেয়ে যাই। তো এটা একটা ব্যাপার। তো এই জন্যই আমাদের এই ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিওটা খুব গুরুত্বপূর্ণ। ফর এন আইডিয়াল ট্রান্সফরমার, এখানে দেখেন কি ব্যাপারটা আছে, E1 V1, দ্যাট মিনস এখানে সমান এইটা, প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় না, সবসময় V1 গ্রেটার দেন E1 হয়। আর এই কারণে এটা আমাদের কারেন্ট কন্টিনিউয়াস থাকে, V1 যদি E1 এর সমান হয়ে যায় তখন এটা আমাদের কারেন্ট যাবে না, এরকম একটা বিষয় হবে আর কি। তো এটা আইডিয়ালের ক্ষেত্রে এরকম হয়। তো আমাদের আইডিয়ালের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে E2 E1 V2 V1 N2 N1 লিখলাম, নো ভোল্টেজ ড্রপ, হ্যাঁ, এই কারণে লিখতে পারলাম। তারপর হলো কি দেয়ার আর নো লসেস, তার মানে লস যেহেতু নাই, প্রাইমারি পাওয়ার সেকেন্ডারি পাওয়ার ইকুয়াল হবে। প্রাইমারি পাওয়ার কি VI V1 I1, আর সেকেন্ডারি পাওয়ারটা কি এখানে যেটা পাবো V2 I2, তাই না? তার মানে যেহেতু লস নাই, তার মানে এই দুটো সমান। আর এই দুটো যদি সমান হয়, এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, এখানে একটু খেয়াল করেন তো, V2 V1 সমান সমান I1 I2 লিখতে পারি। দেখেন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি ওইটা এটাই চলে আসে না, হ্যাঁ এটাই চলে আসে, হ্যাঁ এইটাই চলে আসে। এখানে দেখেন জিনিসটা আবার লেখা হয়েছে, মানে এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কারেন্টটা সাধারণত ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ আমি যদি এখানে সিমেটিকের মাধ্যমে একটু দেখাই সেটা কিরকম, আমি যদি এখানে ফর এক্সাম্পল এখানে টার্ন আছে 10টা, এখন 10টার ভিতরে যদি 15টা করি, হ্যাঁ, 10 টার্নস থেকে 15 টার্নস করে ফেলি, তখন কি হবে, আমাদের কারেন্ট আগে যা ছিল, আগে 10 টার্নের যখন কারেন্ট যেরকম ছিল, এখন নতুন ইয়েতে যেটা আসবে সেখানে কারেন্ট কমে যাবে, হ্যাঁ, এটা হলো 15
আর এটা হলো 10। 10 এ কারেন্ট বেশি থাকবে, 15 এসে কারেন্ট কমে যাবে। তার মানে কি হলো, আমি টার্ন বাড়াইলাম, তাতে কি হলো, আমাদের কারেন্টটা কমে আসলো। এই জন্যই কিন্তু এটাকে বলা হয়েছে ইনভার্সলি প্রপোর্শনাল। পরিষ্কার বিষয়টা? এই জন্যই দেখেন এখানে লিখছে হেন্স কারেন্টস আর ইন দ্য ইনভার্স রেশিও অফ ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। যে আমাদের ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও আছে যেটা, সেটারই হলো ইনভার্স ট্রান্সফরমেশন রেশিও। হ্যাঁ, this simply means that if we rise the voltage there is a corresponding decrease of the current, but এটা কখন, এটা হলো সেম সাইডে ইন, এটা কিন্তু এখানে লেখে না, এটা কিন্তু একটা কনফিউশন, ইন সেম সাইড। হ্যাঁ, দ্যাট মিন্স এই সাইডে আর কি। হ্যাঁ, যে এখানে যদি আমরা টার্ন বাড়াই তাহলে এখানে ভোল্টেজ কারেন্ট কমে আসবে, এখানেও ঠিক আমরা যদি টার্ন বাড়াই তাহলে এখানে কারেন্ট কমে আসবে, ইন্ডাকটেন্স বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি? এই কথাটাই কিন্তু বলছে যে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে যে কোনো একটা সাইডে আর কি, যে কোনো একটা সাইডের রেসপেক্টে আমরা এই কথাটা বলবো। তো এখন আসেন আমরা এই জিনিসটা পড়লাম, এখন আমাদের আজকের মূলত অবজেক্টিভগুলো, আমাদের ইকুয়েশন ড্রাইভ করার যে বিষয়টা ছিল সেই আমরা কিন্তু অবজেক্টিভগুলো শেষ করে ফেলছি। দেখেন আমরা আজকে যে ইয়েগুলো ছিল, ইএমএফ ইকুয়েশন, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, এখন আমাদের ফাইনাল যে অবজেক্টিভ সেটা আমাদের আছে, সেটা হলো কি কিছু ম্যাথ করবো আমরা এখানে। তো ম্যাথগুলো আমরা একটু দেখি। এই ম্যাথগুলো আছে এখানে, কয়টা ম্যাথ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, খুব সহজ। তাহলে আমরা ইকুয়েশন মূলত কি পেলাম, সেই দুইটা সাপেক্ষে আমরা ম্যাথগুলো করবো। আমরা ইকুয়েশন পেলাম E1, বা এটাকে আমরা যদি এইটা ই ধারা লিখি, যেটাই হোক, আমরা এটা না দিয়ে এটা লিখলাম। E1 এগুলো আমরা লিখতে পারি, দেখেন 4.44 N1, তারপর আমাদের কি আসবে কি 5M, আর আসবে হলো ফ্রিকোয়েন্সি। আর আমরা আরেকটা শিখলাম কি V2 V1 E2 E1 N2 N1 I1 ইনভার্সলি প্রপোর্শনাল I2 ইকুয়াল কি, ওই যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, তাই না? এই দুইটা ইকুয়েশনই মূলত পেলাম। এই মূলত দুইটা ইকুয়েশনই বিভিন্নভাবে এখানে ব্যবহার করেছে, এবং এর বাইরেও কিছু আমরা সূত্র এখানে আমাদের ব্যবহার করতে হয়েছে, সেটা ম্যাথসের উপরে আমাদের কোন ধরনের ম্যাথ সেটা আমরা করার সময় এখন দেখব। তাহলে আমরা ম্যাথ শুরু করি নাকি? এখানে কোনো প্রশ্ন কি আছে আপনাদের? এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, জেনারেল প্রপার্টিস কি ছিল, থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার, তার ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, আর এটা তো এখন রয়ে গেল, এটা তো এখন করবো আর কি। তো এই কটার মধ্যে তো কারো কোনো কোয়েশ্চেন নাই। আপনারা অবশ্যই এই যে ভোল্টেজ ট্রান্সফরমার রেশিওটা কি, এটা কিভাবে আমরা ডিফাইন করি সেটা আপনারা শিখবেন বা জানবেন, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। তারপর হলো ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার, এটা আপনারা ড্রাইভেশনটা শিখবেন, খাতায় নোট করবেন। আমি যে জিনিসগুলো দেখাইলাম দরকার হলে ভিডিওটা আবার দেখবেন, আমি তো ইউটিউবে এটা আজকে দিয়ে দেবো। মানে যেখানে কনফিউশন হবে সেখানে ভিডিওটা দেখবেন, কষ্ট হবে কিন্তু একবার মনের ভিতর গেঁথে গেলে সেটা আর কখনোই ভুলবেন না। আমাদের এটা প্রথম প্রথম এরকমই হয়, আমারও এটা প্রথম প্রথম এরকম হয়েছে, প্রচুর পড়াশোনা করতেছে, কারণ আমার খালি মাথায় এটাই ছিল যে আমাকে এটা শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, অন্য একজনকে বুঝাইতে হবে। আমি তখনই বুঝাতে পারবো যখন নিজে আমি ভালোভাবে জানবো, এরকম টার্গেট রাখতে হবে। হ্যাঁ, তারপর থিওরি অফ এন আইডিয়াল ট্রান্সফরমার, যে আমাদের 4টা প্রপার্টি ছিল, সেই জায়গাটা জানবেন। আর জেনারেল প্রপার্টিস অফ ট্রান্সফরমার, এগুলো লেখার চেষ্টা করবেন। আর এই অঙ্ক এখন যেগুলো করাবো সেগুলো করার চেষ্টা করেন, আমি এখন দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, জি স্যার। জি স্যার। ওকে। তো ম্যাথ 1 বলা আছে এ মানে একটি 2000/200 volt 20 kVA transformer has 66 turns in the secondary। তাহলে আমরা ডাটাগুলো লিখে ফেলি। হিয়ার কি দেওয়া আছে, V1 ইকুয়াল 2000 ভোল্ট, V2 ইকুয়াল আমাদের কত বলা আছে 200, 200 হ্যাঁ থ্যাংক ইউ, 200 ভোল্ট। তারপর আমাদের দেওয়া আছে পাওয়ার কত বলা আছে, 20 kVA হ্যাঁ 20 kVA, থ্যাংক ইউ। তার পরবর্তীতে আমাদের টার্ন, এটা কোনটা সেকেন্ডারি, secondary turn। N2 কত বলা আছে আমাদের 66। আমাদের ক্লাসে কিন্তু এগুলো এরকম যে আমাদের যে কোনো জায়গায় যে কোনো এক্সামে যেন আমরা নিজেদের ফিট রাখতে পারি, মানে অন্তত ট্রান্সফর্মার নিয়ে, হ্যাঁ, যেন আমাদের কোনো কোশ্চেন না আসে বা আমরা পারি না এরকম যেন না হয়। আমাদের এই জন্য কিন্তু এটা নাম দেওয়া হয়েছে A to Z। আচ্ছা, তাহলে 66 টার্নস আমরা পেয়ে গেলাম। ক্যালকুলেট দ্য প্রাইমারি টার্নস, N2টা বলা আছে। হ্যাঁ, আমাদের ফাইন্ড আউট করতে হবে কি
N2 equal what? আর প্রাইমারি এন্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্ট, হ্যাঁ, I1 equal what and I2 equal what, এই কটা বিষয়। তো আমাদের প্রথমে একটা ম্যাথ করার কয়েকটা স্টেজ আছে, আমরা সবাই জানি, এটা ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। সেই স্টেজগুলো কয়টা? আমাদের 4টা স্টেজ থাকে, হ্যাঁ, 4টা স্টেজ। প্রথম স্টেজে ম্যাথটাকে ভালোভাবে পড়া, দ্বিতীয় স্টেজে কি কি ডাটা আছে সেগুলো লিখে ফেলছি। তারপর তৃতীয় স্টেজে হলো, মানে দ্বিতীয় স্টেজে আমরা কি হলো, কি কি মানে চাইছে ওখানে, কি কি দেওয়া আছে এবং কি চাইছে সেগুলো লিখে ফেলা, আমরা লিখে ফেলছি, এটা দ্বিতীয় স্টেজটা। তৃতীয় স্টেজটা হলো এদের মধ্যে কি ধরনের সূত্র আছে, কি ধরনের রিলেশন আছে, এবং সেগুলো থেকে আমরা এইটা কিভাবে বের করতে পারি সেই জিনিসগুলো চিন্তা করা, লাস্ট স্টেজ। পরবর্তীতে অঙ্কের সলিউশন তো চলেই আসলো, বুঝতে পারছি। তাহলে আমরা এইভাবেই আমাদের যে ইয়েটা আছে, যেই রুলসগুলো আছে সেগুলো দেখেই আমরা একটু চেষ্টা করি ম্যাথটা করার। আমাদের এখানে আমরা একটা জিনিস কিন্তু অবশ্যই পেয়ে যাব, দেখেন দুইটা ভোল্টেজে কিন্তু দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে অবশ্যই কেটা বের করতে পারি। তাহলে কেটা ইকুয়াল V2 V1, ভিউ হ্যাঁ V1। আমাদের V2টা কত? V2 হলো 200, 2000। আর হ্যাঁ, আর V1টা হলো 2000। তো এইটাকে আমরা যদি করি তাহলে আমাদের এখানে 0 0 চলে গেল, আর এখানে 1, এখানে 10, তাহলে 1/10। তাহলে এইটা যদি পেয়ে গেলাম, আমাদের এখানে কি আছে, আমরা আরেকটা রিলেশন জানি, N2 N1 ইকুয়াল কে, আমাদের বের করতে হবে কি, N2 বের করতে, তাহলে এটা নিচে 1 আছে, তার মানে আমরা এইটা ইকুয়াল লিখতে পারি না, N2 ইকুয়াল N1 কে, তাহলে N1 66 ইন্টু কত, কে হলো 1/, স্যার আমাদের কি N1 বের করতে হবে না? হ্যাঁ, N1 চাইছিল না স্যার? ও আমাদের N2 আমরা, হ্যাঁ এই যে দেখছেন আমিও ভুল করে ফেললাম, যে আমাদের N2টা বের করতে হবে, তাই না, N1টা দেওয়া আছে, হ্যাঁ আমাদের, না আমি তো ঠিকই করলাম মনে হয়, N2 দেয়া আছে স্যার, N1 বের করতে হবে। হ্যাঁ ও আচ্ছা, আমি এখানে ভুল করছি, এই যে N2 ঠিকই লিখছি, এখানে N1 লিখে রাখছি, তাহলে এটা বলবেন না, ভুল তো আমারও হতে পারে, তাই না। আচ্ছা, তাহলে আমরা এটাকে পরিষ্কার করে দিই। তাহলে আমরা এখানে আমরা জানি আমাদের N2 N1 ইকুয়াল কে, K/1 আর কি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের মূলত বের করতে হবে হলো N1, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, N2 ইকুয়াল কে N1 ইকুয়াল N2 বাই হলো কে, তাই না, বিষয়টা এরকম না। তার মানে আমাদের কি আসলো, আমাদের এখানে আমাদের কত, N2, তাই না, তাহলে N2 কত দেওয়া আছে, আমাদের 66 দেওয়া আছে, আর কে হলো 1/10, তাহলে এটাতে আমরা কত লিখতে পারি, 66, আর ওইটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে আমাদের উপরে 10 নিচে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 600, তাই না। তাহলে কি আমরা পেয়ে গেলাম, এটা একটা একটা আনসার কি আমরা বের করতে পারছি, তাই না, N1টা পেয়ে গেছি নাকি। জি স্যার। ওকে, তাহলে আমাদের এখন আছে প্রাইমারি টার্মস, স্যার প্রাইমারি টার্মস বের করে এখানে ফেলবো। 66 স্যার, 66 ছিল। হ্যাঁ 660 হবে স্যার। হ্যাঁ, তার মানে হলো 660। ধন্যবাদ, হ্যাঁ এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। দেখেন আপনি, মানে আমার ভুল হচ্ছে কিন্তু আপনারা কিন্তু ঠিকই সেটা ধরে ফেলতেছেন, এটাকেই বলে কনসেন্ট্রেশন। থ্যাংক ইউ। তো আমরা পরবর্তীতে দেখবো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্ট, হ্যাঁ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্টের জন্য আমরা জানি কি, খুব সহজ, P ইকুয়াল VI। তাহলে আমাদের এখান থেকে I বের করতে হবে, তাহলে I1 এর পরিবর্তে আমরা কি লিখবো, P ডিভাইড বাই V1। P কত আমাদের 20 kVA, তাহলে 2 ইন্টু 10⁻³ VA, আর এখানে আমরা V1 কত দেওয়া আছে, 2000, V1 আমাদের আছে 2000, তাহলে এই 10 এটা চলে গেল, আর এটা হলো 10, আর এখানে আমাদের কি চলে যাবে, ভোল্টেজ, যেহেতু ভোল্টেজ হলে চলে যাবে, তাহলে এটা থাকবে, তার মানে কি 10 অ্যাম্পিয়ার থাকতেছে। তাহলে আমরা আমাদের এই I1টাও পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার, হ্যাঁ এই যে অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার। আর আমাদের বাকি যেটা রইলো সেটা আমাদের রইলো কি, আমরা রেশিও যেহেতু জানি, তার মানে আমরা এটা জানি I1 I2 ইকুয়াল 1/k। আমাদের বের করতে হবে কি, আমরা বের করে ফেলাম I1, এখন বের করতে হবে I2, তাহলে I2 ইকুয়াল k ইন্টু I1, তাহলে k এর মান 1/10, আর হলো
আই এর মান কত আমাদের এখানে 10, তাহলে 10 10 চলে যায়, তাহলে কত আসতেছে আমাদের এখানে 1 অ্যাম্পিয়ার, তাই না? আমাদের কি কোথাও ভুল হচ্ছে? স্যার 100 এম্পিয়ার হবে, হ্যাঁ 100 এম্পিয়ার হবে। হ্যাঁ, এটা 100। ক্রস গুণনে স্যার একটু ভুল করলাম কোথায়? ক্রস গুণনে I1 হ্যাঁ I1 I1 বাই বাই I2 সমান কি হবে স্যার? কে হবে স্যার? হ্যাঁ I1 I1 বাই I2 ইকুয়াল টু ও কে হবে আচ্ছা স্যার? আচ্ছা হ্যাঁ বিপরীত। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাদের এখানে ভুল হলো, অনেক কিছু পড়ে ফেলছি তো এই জন্য মানে অনেকটা মানে হয়ে যাচ্ছে। তাহলে এখন কিন্তু আমাদের এটা ঠিক থাকবে, তাই না? তাহলে আমরা এটা মুছে দিই। দেখেন এখানে আমাদের I1 হলো I2 ইকুয়াল কে, তাহলে আমাদের বের করতে হবে, আমরা I1টা পেয়ে গেছি, I2টা বের করতে হবে। তাহলে আমাদের I2টা বের করতে হবে, তাহলে আমাদের I2 ইকুয়াল আমরা লিখবো কি লিখবো I1 বাই হলো কে, তাই না? তাহলে I1 হলো কত 10, আর আমি একবারে লিখলাম। আচ্ছা আমি এটা ভেঙেই লিখি, নাহলে অনেকে আবার বুঝতে পারবে না পরবর্তীতে। I1 হলো 10 আর কে এর মান হলো 1/10। এখন এটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি আসবে, এখানে উপরে 10 থাকবে আর নিচেটা উল্টে যায়, উপরে 10 আসবে আর নিচে 1, তাহলে 10 × 10 100 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো? আনসারে যেটা আমাদের আসতেছে, আমাদের টার্ন আসতেছে কত 66। আমাদের 66 গিভেন ছিল, আমাদের সেখানে N1 পেলাম 660, এই যে এই টার্নটা, এটা আমাদের ছিল কি N1 ইকুয়াল 660 টার্নস। তারপর আমাদের I1 হলো কত 10 অ্যাম্পিয়ার, আমাদের I2 100 অ্যাম্পিয়ার। এখন দেখেন আমাদের একটা বিষয় খেয়াল করেন যে আমাদের এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ডারিতে কি ছিল, ভোল্টেজ কম ছিল, তাহলে কি কারেন্ট বেশি আছে, আলটিমেটলি পাওয়ার সমান, তাই না? এটা কিন্তু একটা বিষয়। আর আরেকটা ব্যাপার দেখেন, আমরা যেটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে, দেখেন N1 এ সেখানে টার্ন কিন্তু বেশি ছিল, আর N2 তে আমাদের কি ছিল, টার্ন সংখ্যা কিন্তু কম ছিল। তাই টার্ন সংখ্যা কম মানে কি কারেন্ট বেশি, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু দেখেন এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারলাম। হ্যাঁ, তো এখন আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথে তো কারো কোনো অসুবিধা নেই, খুব সহজ ম্যাথ, আমি যদিও একটু পেঁচিয়ে ফেলছিলাম, পরেরগুলোতে অসুবিধা হবে না। আচ্ছা দেখেন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন, an ideal 25 kVA transformer has 500 turns। আমরা একবার লিখে ফেলি, here P equal 25 kVA turn in the has 500 turns in on the primary। হ্যাঁ, প্রাইমারি মানে হলো N1 equal 500 turns, winding and 40 turns on the secondary, N2 equal 40 turns। The primary is connected to 3000 volts। হ্যাঁ, তার মানে হলো V1 কত 3000 volts, আর কত 50 হার্জ সাপ্লাই, F equal কত 50 Hz। ক্যালকুলেট দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্ট অন ফুল লোড। হ্যাঁ, তার মানে হলো I1 ইকুয়াল হোয়াট, I2 ইকুয়াল হোয়াট, অ্যান্ড সেকেন্ডারি ইএমএফ 2 নম্বরে হলো, এই দুইটা গেল আমাদের 1 নম্বরে। 2 নম্বরে আমাদের বের করতে হবে সেকেন্ডারি ইএমএফ, দ্যাট মিনস E2 ইকুয়াল হোয়াট, দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স, ম্যাক্সিমাম কোর ফ্লাক্স। হ্যাঁ, 3 নম্বরে আমাদের বের করতে হবে ফাই এম ইকুয়াল হোয়াট, এই ডাটাগুলো আমাদের বের করতে হবে। তার মানে আমরা একটা জিনিস কিন্তু দেখেন খুব সহজে বের করতে পারতেছি, এখানে V1টা দেওয়া আছে, তাই না? আর এখানে পাওয়ারটা দেওয়া আছে, তার মানে কি I1 চলে আসলো,
তাই না? এবং আরেকটা ব্যাপার আপনারা দেখেন, মজার ব্যাপার, এখানে আমরা টার্ন জানি, তাহলে এখান থেকে কে চলে আসলো, তাহলে কে যদি আমাদের চলে আসে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, কে যদি আমাদের চলে আসে আর এখান থেকে আমরা কিছুক্ষণ আগে কিন্তু কারেন্ট বের করে ফেলছি, তাহলে কেও জানি প্রাইমারি কারেন্টও জানি, তাহলে সেকেন্ডারি কারেন্ট বের হয়ে আসবে, তাই না? বের হয়ে আসবে। তো এখন এই যে দুইটা আমাদের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট কিন্তু দুইটাই বের হয়ে আসলো। তো এখন আমাদের পরবর্তীতে বের করতে হবে কি, আমাদের কি বের করতে হবে, E2টা বের করতে হবে। হ্যাঁ, E2টা বের করতে হবে। এখানে বলা আছে কি প্রাইমারি ইজ কানেক্টেড টু 3000 ভোল্টস। হ্যাঁ, 3000 ভোল্টস বলতে আমাদের এইটা বলা আছে। হ্যাঁ, তো এটা যদি বলা থাকে যে আমাদের এখানে V1টা বলা থাকে, আমরা জানি কি V1 ইকুয়াল E1। হ্যাঁ, আমরা সাধারণত V1 ইকুয়াল E1 সবসময় ধরে নেই আর কি। হ্যাঁ, এরকম একটা আমাদের বিষয় থাকে, কারণ আমাদের আমাদের এতক্ষণ আমরা যে জিনিসটা শিখলাম, আমরা কিন্তু আইডিয়াল ট্রান্সফর্মার আন্ডারে আছে। হ্যাঁ, এটা বলা, এই যে এখানে বলা আছে কিন্তু আইডিয়াল ট্রান্সফর্মার। তা আইডিয়াল ট্রান্সফর্মার যদি হয়, তার মানে এখানে V1 যদি থাকে, V1 ইকুয়াল কি থাকবে, E1 হবে, তাই না? তার মানে আমি E1 পেয়ে গেলাম। E1 যদি পেয়ে যাই আর রেশিও জানি, তাহলে সেখান থেকে আমাদের কি E2টা চলে আসবে, তাই না? তো এখন আমরা কি পাইলাম, E1ও পাইছি, E2ও পাইছি, যে কোনো একটা ইকুয়েশন লিখি। তাহলে E1 দিয়ে যদি আমরা ইকুয়েশন লিখি, তাহলে আমরা লিখতে পারবো 4.44, তারপর সেখানে থাকবে কি n phi m f। ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া আছে যে 50 হার্টজ, এইটা আমাদের কিছুক্ষণ আগে বের করলাম। আমরা এই টার্নও কিন্তু পেয়ে গেলাম, যেহেতু প্রাইমারি, তার মানে n1, তাহলে n1ও আমরা পেলাম। তার মানে আমাদের বাকি রইলো কোনটা, এইটা, এইটা আমরা বের করতে পারবো। তার মানে phi m ইকুয়াল হলো আমাদের E1 ডিভাইড বাই 4.44, তারপর হলো NF। এই সূত্রের মাধ্যমে আমরা phi mটা পেয়ে যাব। হ্যাঁ, বুঝতে পারছি? তো সেটা হলো ওয়েবার, সেটা হলো ওয়েবার, যেটা আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, ডাব্লিউবি সংক্ষেপে, ওয়েবারকে আমরা সংক্ষেপে ডাব্লিউবি দ্বারা প্রকাশ করি। অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? আমি যে লজিকগুলো বললাম, এই লজিকগুলো ধরে আপনারা এটা করবেন। এটা আমাদের নেক্সট ক্লাসে এটা এই অঙ্কটা করে দিবেন, যেহেতু এটা প্রিভিয়াসটার সাথে সিমিলার ছিল, এজন্য আমি এটা করে আর দেখাইলাম না, শুধু দুইটা সূত্রের বিভিন্ন লজিকে ব্যবহার করা। এটা আমাদের করে দেখাবেন নেক্সট ক্লাসে, সবাই এটা জমা দিবেন, মানে ছবি তুলে আমাকে দিবেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব, 3 নম্বর অঙ্কটা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আস্তে আস্তে আমরা খুব দ্রুত চলে আসবো। এই অঙ্কটা আমার করে দিতে হবে, এখানে একটু ডিফারেন্স আছে। আচ্ছা দেখেন, খুব মজার একটা অঙ্ক। এই সিঙ্গেল ফেজ এত ভোল্ট, হ্যাঁ, তার মানে হিয়ার, এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, তার মানে আমাদের V1 বলা আছে কত, 2200, হ্যাঁ, ভোল্ট, আর V2 বলা আছে আমাদের 250 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি আমাদের বলা আছে 50 হার্টজ। হ্যাজ নেট পোর এরিয়া এ, পোর এরিয়াকে এ দ্বারা প্রকাশ করা হয়, এরিয়ার এ। হ্যাঁ, তাহলে সেটা হলো 36 cm স্কোয়ার। সিএম স্কোয়ারে পরবর্তীতে মিলিমিটারে নিয়ে যেতে হবে, কারণ আমাদের এখানে সবকিছু মিটার, মিলিমিটার না, মিটারে নিয়ে যেতে হবে, এখানে আমাদের মিটার আছে। সিএম এর সাথে মিটার রিলেশনটা কি, সিএম এর সাথে আমাদের মিটার রিলেশনটা কি, সেন্টিমিটারের সাথে, সেন্টিমিটারের সাথে মিটার রিলেশনটা কি? 1 100 সেন্টিমিটার স্যার। 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, এক্স্যাক্টলি তাই। তো এখন বিষয়টা হলো, এখানে দেখেন, এইটাকে যদি আমরা কিসে নিতে চাই, এই এরিয়াটাকে আমরা নিয়ে যাব মিটারে, তাহলে কি বাড়ায় লিখলাম না, তাই না? তাহলে তো আমরা বাড়ায় লিখলাম, তাহলে এখানে লিখবো কি 36 ডিভাইড বাই হলো 100, কয়বার আসবে, দুইবার, দুইবার আসবে না, কারণ এখানে কয়টা টার্ম, সেন্টিমিটার কয়বার নিছি, দুইবার নিছি, একবারে তো 100, দুইবার। তাই না? তাহলে দুইবার, দুইবারের জন্য এটা আসলো, তাহলে এত মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা আমরা লিখতে পারি, দেখেন
36 10⁴ 4টা শূন্য আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 36 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। মিটার নিয়ে গেলাম। আর ফ্লাক্স ডেনসিটি বলা আছে, ফ্লাক্স ডেনসিটি হলো বিটা বিটা এম, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি বলা আছে কত, 6 ওয়েবার পার মিটার স্কোয়ার। ক্যালকুলেট দ্য নাম্বার অফ টার্নস of primary and secondary. That means n1 equal 1, n2 equal 1. তার মানে আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে, আমরা যদি এটা একটু লিখি, e1 equal 4.44 pi m n1, যেহেতু e1, তারপর হলো pi m ম্যাক্সিমাম। তো এখানে দেখেন আমরা e1টা জানি, এই যে v1 equal e1 জানি, এটা ফাইএমটা আবার এখানে ফাইল আছে, এটা তো ফ্রিকোয়েন্সি। আমরা এখানে আমরা আমরা কোনটা জানি না, এইটা জানি না, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাও জানি, কারণ এখানে বলা আছে 50 হার্টজ। আর এখানে ফাইএমটাও আমরা জানি। কিভাবে জানি দেখেন তো, আমরা ফ্লাক্স ডেনসিটির বিটা দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা ইকুয়াল লিখতে পারি এরিয়া ভাগ হলো ফ্লাক্স। হ্যাঁ, ফ্লাক্স ম্যাক্সিমাম। তাহলে ফ্লাক্স ম্যাক্সিমাম ইকুয়াল হলো কি, বিটা এম ইন্টু এ। তাহলে বিটা এম কত বাই করলাম না কিছুক্ষণ আগে, বিটা এম তো এখানে দেওয়া আছে, এই যে 6 ওয়েবার পার মিটার। 6 ওয়েবার মিটার পার মিনিট। 6 ডব্লিউবি মিটার স্কোয়ার। আর এখানে এ বলা আমরা পাইলাম কত, 36। 36 সেন্টিমিটার স্কয়ার হ্যাঁ, ইনটু 36, ওইটা আমরা নিচে লিখি, উপরে যেহেতু লেখা জায়গা নেই, ওইটা 10⁻⁴ লিখে দিলাম। আর এখানে কই মিটার স্কোয়ার, তাই না? তাহলে এই মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ার চলে গেল, কারণ এটা আছে নিচে, এটা আছে উপরে, চলে গেল। আর এখানে আলটিমেটলি আমরা যদি এই দুইটা গুণ করি, তাহলে আমরা কত পাবো এখানে দেখেন, এটা দ্বারা আমরা গুণ করবো, এটা আমি একবারে ক্যালকুলেটরে করে ফেলি। এটা করে পাবো 0.036 ওয়েবার, 0.036 ওয়েবার, কারণ এখানে শুধু ওয়েবারই থাকবে। হ্যাঁ, তাহলে এইটা হলো এটার মান, এই ফাইএম এর মান, তাই না? তাহলে আমরা এই ফাইএম, তাহলে আমরা এখান থেকে বের করবো কি n1। তাহলে n1 ইকুয়াল আমরা লিখবো e1 ডিভাইড বাই 4.44 আমাদের এখানে ফাইএম, তারপর হলো ফ্রিকোয়েন্সি। তাহলে e1 আমাদের কত, 2200, তারপর আমাদের নিচে আসে 4.44, আমাদের ফাইএমটা 0.036, স্যার তারপর 02 হবে, মানে -4 স্যার, 10⁻⁻4, হ্যাঁ কোনটা 0.02 স্যার। কোনটা এটা ওই এটা ফাইভ এর মান স্যার, হ্যাঁ 10⁻⁻4, আপনি 10⁻4 দিয়ে করছেন এই জন্য। ওটা ওটা কত থাকে আমাদের 0 পয়েন্ট, আমি মনে হয় ভুল লিখছি, আমি ভুল লিখছি। 02 স্যার। এটা আমাদের থাকে হলো, আবার একটু বলেন তো, 0.0.0216। 16 থ্যাংক ইউ। তা আমাদের এটা থাকে, তাহলে আমরা এখানে এটা লিখবো, তাহলে এখানে আমাদের 0.0216, তারপর আমাদের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেখানে আমরা কি পাবো, সেখানে আমরা এটা ক্যালকুলেটর যদি করি 459 টার্নস। তো এইটা যেহেতু আমরা পেয়ে গেছি, n1 আমরা যেহেতু পেয়ে গেছি, আমরা রিলেশন জানি, কি জানি, n2 n1 সমান সমান কে কে কি আমরা বের করে নিয়েছিলাম, বের করে নিই না, তার মানে আমরা এটা যেহেতু বের করি না, তাহলে এখান থেকেই করি। এখান থেকে আমরা যদি করি, তাহলে n2 ইকুয়াল আমরা কি লিখবো এখানে, জাস্ট e2, তাই না?
আর বাকি সব ঠিক থাকবে। 4.5 ম্যাক্সিমাম আর হলো এফ। তাহলে E2 আমাদের কত, 250 ভোল্ট, আর আমাদের নিচে আসবে কত এখানে 4.44 ইন্টু হলো 0.02 আর এটার সাথে ইন্টু আসবে 50। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের আসবে 52 টার্নস। হ্যাঁ, তার মানে আমাদের এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার। হ্যাঁ, আমি যদি এটা ডিফারেন্ট কালিতে ব্যবহার করি, এই যে একটা অ্যান্সার এবং এখানে একটা অ্যান্সার। হ্যাঁ, তার মানে অ্যান্সার N1 ইকুয়াল হলো 459 টার্নস N2 হলো আমাদের 52 টার্নস। ওকে, তো এই মূলত আমাদের এই গেল, আমাদের এইটা গেল। তো যাক, আমরা তাহলে আজকে আর না করি, আজকে হয়তো বা অনেকেই টায়ার্ড হয়ে যাবেন বা মনে থাকবে না একটা বিষয়। তো আমরা এই বাকি যে আমাদের কয়েকটা ম্যাথ আছে, 4টা ম্যাথ, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো এবং সেখান থেকে আবার পরবর্তী দিকে আমরা আগাবো। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে আমাদের? এই যে এখন পর্যন্ত আমরা করলাম, তাহলে আমরা যদি অবজেক্টিভের দিকে আবার একটু যাই। যে অবজেক্টিভগুলো ছিল যে আমাদের জেনারেল প্রপার্টিজ অফ এ ট্রান্সফর্মার, আইডিয়াল থিওরি অফ এন আইডিয়াল ট্রান্সফর্মার, ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, এটা দেখলাম এবং কিছু ম্যাথসও আমরা এখান থেকে দেখে নিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো যে এখানে আমরা ওই ল্যাগিং রিডিং এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখে নিলাম এবং ইকুয়েশন করতে যে আমাদের মানে কোনটা পজিটিভ গোয়িং কোনটা নেগেটিভ গোয়িং, দ্যাট মিনস কোনটা লিডিং কোনটা ল্যাগিং, সেই বিষয়টাও কিন্তু আমরা ওখান থেকে পরিষ্কার হয়ে গেলাম। মানে সার্কিট এবং প্লাস মেশিন দুইটাই কিন্তু আজকে একদিনে আমাদের হয়ে গেল। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো আজকে ক্লাসে কারো কোনো কি প্রশ্ন আছে? আজকের ক্লাস আমাদের কেমন লাগলো? আমরা কি কিছু শিখতে পেরেছি এখানে? জি স্যার, অনেক জি স্যার, ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, আপনাদের মতামতের জন্য অশেষ ধন্যবাদ। যে বিষয়টা হলো যে আমরা যখন একটু দেখা যায় ভালো কিছু শিখতে চাই, তখন আমাদের সেটার পিছনে প্রচুর সময় দিতে হয় আর কি। সময় না দিলে কিন্তু কোনো কিছুই আর্ন করা যায় না, এটা আমরা সবাই জানি। তো সেইভাবে অনেকেরই হয়তো এই ধৈর্যটা থাকে না আর কি, যেটা আমি দেখি যে ধৈর্যটা থাকে না, এই কারণে তারা মানে ভালো কিছু করতেও পারে না। দেখা যায় সিম্পল একটা প্রবলেম পড়লো, সেটার জন্য আবার সে একটা গ্রুপে কোনো একটা পোস্ট দিয়ে বসলো, বা সে নিজেও তার কাছে বই আছে সেটাও সে দেখলো না। মানে দেখা যায় সবকিছু সহজে পেতে চায়, আলটিমেটলি হয় কি তার জীবনটা অনেক কঠিন হয়ে যায়। সে কোনো কিছু সহজে পায় না, বুঝতে পারে না, নিজে প্র্যাকটিক্যালি জিনিসগুলো ব্যবহার করতে পারে না। তো যার ফলে দেখা যায় তার জব ক্যারিয়ারে পারফরমেন্স খারাপ থাকে, তার প্রমোশন হয় না, তার স্যালারি কম থাকে, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এই জন্য আমাদের থিওরিতে সুপার রাখতে হবে যদি আমি প্র্যাকটিক্যালি ভালো হইতে চাই, কারণ নলেজ অ্যান্ড স্কিল দুইটার কম্বিনেশনই কিন্তু থাকবে একটা ইঞ্জিনিয়ারের মধ্যে। এবং আমি চাই আপনারা যারা এই ক্লাসটা করছেন বা এই কোর্সটা করছেন সবাই এখান থেকে ম্যাক্সিমাম আর্ন করে যাবেন। আর আমার ক্লাসগুলো কীরকম সেটা তো আপনাদের আইডিয়াই হলো যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে, যে কোনো কিছুরই কনফিউশন থাকা যাবে না, কোনো কিছুই অপরিষ্কার আপনারা থাকতে পারবেন না। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে প্রত্যেকটা বিষয়। না পারলে প্রশ্ন করবেন, অসুবিধা নাই, না বুঝলে প্রশ্ন করবেন, এটা আর কি। তো যাই হোক, আপনাদের আবারও অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। স্যার, ক্লাসের উপরে কোনো প্রশ্ন? হ্যাঁ, বলেন। ক্লাসের উপরে না স্যার, স্যার হচ্ছে ওই যে বইটা আমি পাইনি স্যার, আমি কি বইটা একটু পেতে পারি স্যার? ওই যে হ্যাঁ, যেটা পিডিএফ অবশ্যই টা মেইল অবশ্যই অবশ্যই, এখানে যা কিছু আছে সব আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে জাস্ট ফেসবুকে একটা মেসেজ দিয়ে রাখেন, মেসেঞ্জারে একটু লিখে দিন যে কি লাগবে আপনার। আমি ইমেল সকালে জি স্যার। করেছি, বইয়ের ইমেলটা আমি করেছি, কারণ আমার কাছে 4টা ইমেল অ্যাড্রেস ছিল, সেই 4টা ইমেল অ্যাড্রেসে আমি বইটা ইমেল করে দিয়েছি। কিন্তু বাকি স্যার ওই যে যে লাস্ট ক্লাসটা, জি হ্যাঁ স্যার, ওই যে আমি নাইট ডিউটি করে, আপনার তো মর্নিং ছিল স্যার, ওই যে হ্যাঁ মর্নিং হ্যাঁ এ ক্লাস নিয়েছিলেন, আমি হ্যাঁ, স্যার নাইট ডিউটি করছিলাম স্যার। পরে হচ্ছে ওই সময় আর মানে জেগে থাকা আমার জন্য একটু বুঝতে পারছি বুঝতে দুষ্কর পারছি। হয়ে হ্যাঁ, গেছিল নাইট স্যার, এই ডিউটি জন্য। করলে সকালবেলা এটা সম্ভব হয় না। যাই হোক, অসুবিধা নেই, আমাদের তো ব্যাকআপ থাকতেই আছে সব সময়, তাই না? তো জি স্যার, ইউটিউবে জি ব্যাকআপ স্যার, আছে, এটা ওগুলো অনেক একটু ভালো হয়েছে কষ্ট স্যার। হলে আপনি একটু দেখবেন বা পরবর্তীতে ভুলে গেল এই সিরিজগুলো দেখবেন, দেখবেন যে ট্রান্সফার নিয়ে কোনো কনফিউশন থাকতে পারবে না। আপনি যদি এটা নিয়ে কাজ করেন বা এটা নিয়ে, এটা ছাড়াও যদি সার্কিট নিয়ে কাজ করেন, তখনও দেখবেন এইখানে আমরা যেহেতু সার্কিটের অনেক জিনিস চলে আসতেছে, আরো তো অ্যানালাইসিস সামনের দিকে বাকি আছে, অনেক ইকুয়েশনের বাকি আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো যখন দেখবেন তখন দেখবেন আরো ভালো লাগতেছে। এটা ব্যাপার। আমরা জি এখানে স্যার। সিঙ্গেল ফেজ তো এখন দেখতেছি, পরবর্তীতে আস্তে আস্তে 3 ফেজের দিকে চলে যাব। আর এটার সাথে আমি একটা আপনাদের সাজেশন দিই, সেটা হলো
আমি ওই ইমেইলে ইয়ের আপনার বিএল থ্রেজার যে বইটা আছে সেটা আপনাদের ইমেল করে দেবো, সেইটার অঙ্কগুলো একটু করে ফেলবেন। এইটা আর সেটা সিমিলার আর কি, প্রায় সিমিলার, একই সূত্রের অঙ্ক। বুঝতে পারছি? সবাই আমাকে একটু ইমেল জি স্যার। অ্যাড্রেসটা দিবেন, আপনারা যারা এখন ক্লাস করতেছেন সবাই মেসেজে দিবেন, তাহলে আমি সবাইকে এই দুইটা জিনিস পাঠিয়ে দেবো। এই বইটা, মেশিনের এই বইটা ভিকে মেথড, আর বিএল থ্রেজার ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 2 এর যে বইটা আছে ওই বইটা আপনাদের ইমেল করে রাখবো। ওখান থেকে আপনারা চ্যাপ্টার 32 যেটা আছে ওইটা আপনারা স্পেসিফিক করবেন আর কি, ওইটা থেকেই অঙ্কগুলো করবেন প্যারালালি। আমি ওইটা থেকে থিওরি পড়াবো না, থিওরি এটা থেকে পড়াবো। এই সূত্র দিয়েই ওখানকার ম্যাথগুলো এখনই নোট করে ফেলবেন যারা পড়াশোনার মধ্যে আছেন, তাহলে জব প্রিপারেশনে কোনো অসুবিধা নেই। আর জব প্রিপারেশন ছাড়াও আপনার প্র্যাকটিক্যাল এগুলো লাগবে আর কি বিভিন্ন কাজে, তখনই দেখতে পাবেন যে আপনার এটা অনেক সহযোগিতা করবে। একটু কষ্ট করে জিনিসগুলো তুলে নেবেন বা একটু করবেন। আর আমি যখন পড়াই তখন একটু খাতার মানে অ্যাজ লাইক ক্লাসের মতো একটু বসার চেষ্টা করবেন। বিছানার উপর বসার অসুবিধা নাই, তো খাটের উপর বসলেও সমস্যা নাই, একটু খাতা কলম নিয়ে বসবেন আর কি। একদিন ক্লাস তো ক্লাসই, হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের ক্লাসে পার্টিসিপেন্ট টোটাল ছিলেন 18, সেখান থেকে কমতে কমতে এখন আসছেন মাত্র আমি সহ 10 জন। তো যাই হোক, অনেকেরই হয়তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আবার অনেকেরই হয়তো বা এখন শেষ পর্যায়ে দেখে ক্লাসে মানে ইয়েটা না জানায়, মানে ধন্যবাদটা না জানায় সে বের হয়ে গেল আর কি। তো এটা একটা মানে কি বলবো, মানে আমরা কারো কাছ থেকে যখন কোনো কিছু পাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হয় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, এইটা আমাদের একটা শিষ্টাচার আর কি। হুম, এই জিনিসটা আমাদের ভিতরে যদি না থাকে আমরা কোথাও জীবনে ভালো কিছু করতে পারবো না, সবসময় আমাদের পিছিয়ে পড়তে হবে। তো এটাই এটাই ব্যাপার, আমাদের সবাইকে সম্মান দেখাতে হবে, আমাদের সবার প্রতি আমাদের ইয়ে রাখতে, শ্রদ্ধাবোধ রাখতে হবে। কারোর সাথে ঝগড়া করা যাবে না, বন্ধুত্ব বাড়াতে হবে, শত্রু কমাইতে হবে। এটা আমাদের চলার পথে মানে মূল থিম হওয়া উচিত আমি মনে করি। তো যাই হোক, সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের কারো কোনো ক্লাস সম্পর্কে কোনো পরামর্শ কি আছে যে ক্লাসটা এইভাবে করলে আরো ভালো হয়? স্যার পরামর্শ নাই স্যার, ক্লাসটা যথেষ্ট কি বলবো স্যার, একদম রিয়েল ক্লাস যেগুলো হয় আর কি, যে বেসিক মানে কোর জিনিসগুলো স্যার তুলে নিয়ে আসছেন। যেমন আমার কাছে স্যার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছিল যে যে ফ্রিকোয়েন্সি কেন সমান থাকে, মানে এই ধরনের কনসেপ্ট মাথায় জাগে নাই, মানে সবসময় পড়ে আসছিলাম। জি স্যার। বাট স্যার এই যে নতুন নতুন জিনিস আমাদের ভিতরে উদ্ভব হচ্ছে আপনার একটা সোর্সের মাধ্যমে, তো এই জন্য স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আর কি, যাই কৃতজ্ঞ হোক, থাকবো আর কি স্যার। যাই হোক, দোয়া করবেন স্যার আর কি আমাদের জন্য। এইটা আমার ভালো লাগা যে আসলে আপনি অন্তত জিনিসটা নিয়ে ভাবতেছেন যে আসলে এই জিনিসগুলো আমাদের জানা দরকার বা এই রিয়েলাইজেশন গুলো আমাদের আগে আসে নাই বাট এখন আসতেছে, এটা খুব ভালো একটা ব্যাপার। তো আমার কথাই হলো এটা, আমি যখন ইউনিভার্সিটিতে লেকচার দিতাম আমি সবসময় এটা স্টুডেন্টদের ভিতরে মোটিভেট তাদের মোটিভেট করার চেষ্টা করতাম যে আমাদের রিয়েল জিনিসগুলো বুঝতে হবে, তাহলেই আমরা যত সামনের দিকে যাব আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা ট্রান্সলেশন নিয়ে অ্যানালাইসিস করবো, ডিসক্রিপশন লাইন্স নিয়ে অ্যানালাইসিস করবো, মেশিন নিয়ে অ্যানালাইসিস করবো, কোথাও আমাদের পড়ে থাকতে হবে না বা আটকে থাকতে হবে না যদি আমি সার্কিটের ভালো নলেজ থাকে আমাদের। সার্কিট অ্যানালাইসিসের আর কিছু না, ডিসি আর এসি। ডিসি ভালো ভালো জি থাকলে স্যার। আপনার ইলেকট্রনিক্স এর কোনো অসুবিধা হবে না। এসি ভালো থাকলে এসি সার্কিট, দ্যাট মিন্স মেশিন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সুইচ গিয়ার, এখানে কোথাও কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছি? তো এইগুলো হলো বিষয় আর কি। তো যাই হোক, সকলকে স্যার আরেকটা জিনিস যে হ্যাঁ, আপনি পরবর্তী ক্লাসে যদি একটু আলোচনা করতেন স্যার, সেটা হচ্ছে যে আমাদের তো কোনো তারের ভিতর দিয়ে মানে কারেন্ট ফ্লো হওয়ার পরে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়, এই জিনিসটা কিভাবে হয় স্যার, এই কোড জিনিসটা যদি আপনি একবার একটু স্যার হ্যাঁ, এটা আমাদেরকে আমি এখনই ক্লিয়ার করে একটু দিই বুঝিয়ে ইনশাআল্লাহ। দেন। এই যে বিষয়টা হলো কি, জি স্যার। আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স যেটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, আমরা যখন দুইটা ম্যাগনেট পাশাপাশি নিয়ে আসি, পার্মানেন্ট ম্যাগনেট, ওই যে আমরা স্পিকার ভাঙলে ম্যাগনেট পাই না, পাই কি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, পাই। তো দুইটা ম্যাগনেট যখন আমি কাছাকাছি নিয়ে আসি, তাদের যদি দেখা যায় যদি মানে সেম পোল হয় তখন তারা কি করে, বিকর্ষণ করে, তাই না? জি স্যার। আবার যদি জি স্যার। ডিফারেন্ট পোল হয় তখন তারা আকর্ষণ করে। কিন্তু এই যে আকর্ষণ বিকর্ষণ এটা কিন্তু মেকানিক্যাল এনার্জির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি, তাই না? জি স্যার। কিন্তু চোখে কি দেখতে পাচ্ছি? না স্যার। তো কারেন্ট যখন একটা সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন ন্যাচারাল বিষয় এটা, সেটা এসি হোক ডিসি হোক, আমাদের ওই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এইটা বের করছিল কে? এইটা বের করছিল প্রথমে হলো আপনার, ওনার নাম হলো ইয়ে কি বলে, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। উনি নিডেল এক্সপেরিমেন্ট করতেছিল। নিডেল এক্সপেরিমেন্ট বলতে কি, যে আমরা ওই যে কম্পাস গুলো আছে না যেটা দিয়ে আমরা দিক নির্ণয় করি, জি স্যার। সেই দিক নির্ণয়ের কম্পাসকে কি করছিল সে, একটা কারেন্ট যাচ্ছে এরকম একটা কন্ডাক্টরের পাশে নিয়ে গেছিল। তখনই দেখে কি ওই কন্ডাক্ট ওই ওই কম্পাসটা মুভ করতেছে, যদিও তার মুভ করার কথা না, কিন্তু তারপর সে মুভ করছে, কারণ ওইটা তো সবসময় নর্থ এন্ড সাউথে থাকবে, তাই না, ওই কম্পাসটা। কিন্তু যখনই জি ওই স্যার। কারেন্ট কন্ডাক্টরের দিকে নিয়ে যাচ্ছে তখন সেটা ডিফ্লেকশন হচ্ছে, মানে একদিকে সরে যাচ্ছে।
আবার যখন সে পরবর্তীতে দেখলো যে কারেন্ট আপনার উল্টা দিকে প্রবাহ করতেছে, মানে আগে যেদিকে গেলে উল্টা দিকে প্রবাহ ঘটাচ্ছে, তখন দেখতেছে সে আবার আরেকদিকে মুভ করতেছে। এই তার ভিতর চিন্তা ঢুকলো, আরে এই ঘটনাটা কেন হচ্ছে, তার মানে এর চারপাশে ফ্লাক্স আছে। সেখান থেকেই কিন্তু এই ফ্লাক্সের রিসার্চটা শুরু হয় আর কি। হ্যাঁ, এটা হলো কাল্পনিক বিষয়। আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা আমরা বের করে নিয়েছি যে আসলে এটার ডিরেকশনটা এরকম হয়। রাইট হ্যান্ড ক্লেমিং রুল, যেটা আমরা গত ক্লাসে করছিলাম। গত ক্লাসটা করতে পেরেছিলেন? না স্যার, আমি করতে তাহলে পারি একটু স্যার, গত আমাকে এটা ক্লাসটা, ভাইভাতে। হ্যাঁ জি স্যার, তাহলে গত মানে ক্লাসটা, ভাইভাতে স্যার ধরছিল আর কি। মানে এই দেখেন ভাইবা তো ধরছে, সেটা আপনার এখন মনে আসতেছে, দেখছেন কত ভালো একটা বিষয়। তো এই যে জি ব্যাপারটা, এটা আপনি গত ক্লাসটা আমাদের 1 ঘন্টার একটা ক্লাস ছিল না যেন, 1.5 ঘন্টা, আমার ঠিক মনে নাই। ওই ক্লাসটা একটু দেখেন, আপনার এই পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং নর্থ পোল সাউথ পোল আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন একটা কয়েলে, আপনি ওইটা দেখলে একদম মানে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে। ওই ভিডিওটা জি একবার স্যার, একটু দেখেন কষ্ট করে, জি এই স্যার, আপনার ইনশাল্লাহ আমি দেখি। প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আজকে এটা একটু দেখেন একটু কষ্ট করে, তাহলে আপনার এটা নিয়ে জি কোনো, স্যার, কারণ আজকে আমাদের এটা তো একটা সিকোয়েন্সিয়াল লেকচার, তো আমরা একটার পর জি একটা স্যার, সামনের দিকে আগাইতে থাকবো। আমাদের কথা হলো আমি ভিকে ম্যাথার যতগুলো জিনিস আছে বইতে প্রত্যেকটা ম্যাথ সহ সবগুলো আমি কমপ্লিট করবো, এটা আমার টার্গেট আর কি। ইনশাল্লাহ যাতে স্যার। আপনাদের মেশিন নিয়ে অন্তত ইলেকট্রিক্যালের যে স্টুডেন্ট ডিপ্লোমা যারা থাকবেন বা বিএসসি তে যারা পড়বেন, তাদের মানে ডিপ্লোমাতে যদি পড়ে তাহলে তো সে অ্যাডভান্স হয়ে রইলো, আর বিএসসি তে তো তাকে তো এটা এমনিই পড়তে হবে, তাহলে সে মানে খুবই ভালোভাবে জানতে পারবে। শুধু যদি একটা লেকচার সিরিজ দেখে, সে ইভেন টিচার যখন ইয়ে করবে, সে টিচার বলার আগে সে নিজে বুঝতে পারবে। ইভেন টিচার অনেক কিছু বলতে পারবে না, সেই জিনিসগুলোর আনসার সে দিতে পারবে যদি শুধু এই সিরিজটা দেখে। এই লেকচার সিরিজটা আমার এটা টার্গেট এইরকম, যে এইভাবে করেই আমি লেকচার সিরিজটা করবো আর কি। এখানে হয়তো বা 50টা বা 60টার মতো লেকচার তৈরি হবে টোটাল, মানে যেটা আপনাদের নিয়েই আমরা প্রতিদিন ক্লাসে করবো আর কি। তো আজকের আমাদের ক্লাস, তো ইনশাল্লাহ। আজকে ছিল তো মঙ্গলবার, আমাদের নেক্সট ক্লাসটা বৃহস্পতিবার সকাল 7টায় হবে, 7টা কি 7:15 এরকম আর কি আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, এই আর কি জি বিষয়। স্যার। তো যাই হোক, সকলকে আবারও অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো সকলের শুভকামনা রইল সকলের প্রতি। আপনারা একটু পড়াশোনার প্রতি মনোযোগী হন, যেখানেই থাকেন, চাকরিতে থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন, যেখানেই থাকেন। আমরা ইঞ্জিনিয়ার, আমাদের সারা জীবন করতে হবে, ডাক্তার তাদের সারা জীবন করতে হয়, এটা বিষয়। হ্যাঁ, এই জন্য আমরা পড়াশোনার মধ্যে থাকবো, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল পড়াশোনা। আমার যে জিনিসটা লাগতেছে সেটার আমি বাস্তবতা দেখে নেবো আর কি। এইভাবে পড়তে হবে, তাহলে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। হুম, তো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা তাহলে ধন্যবাদ স্যার। এখানে স্যার বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনাদের ধন্যবাদ। সকলকে খুবই ধন্যবাদ যে আপনারা এত রাত্র পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তো এই লেকচারটা আপলোড হয়ে যাবে, আর আপনাদের পরবর্তীতে হলে আপনার ইউটিউবে দেখতে পাবেন। আর একটু গ্রুপে একটু মেম্বার বাড়ায়েন, হ্যাঁ, কারণ গ্রুপে আমি চাচ্ছি এটা সমস্ত বাংলাদেশের বিভিন্ন আমরা যারা আছে তারা সবাই এই জিনিসটা পাক। শুধু এটা না, আমরা তো গ্রুপে বিভিন্ন রকম মোটিভেশন দেওয়ার চেষ্টা করি বা বিভিন্ন জেনারেল নলেজও দেওয়ার চেষ্টা করি। মানে মূল টার্গেট হলো স্টুডেন্টদেরকে স্বাবলম্বী করতে হবে, কেরিয়ার ফোকাস তাদের করে ফেলতে হবে পড়াশোনা থাকা অবস্থাতেই। যেন পড়াশোনা শেষ করে সে যেন হতাশায় না ভোগে আর কি। হ্যাঁ, চাকরি পায় না বা চাকরি হচ্ছে না, বিভিন্ন গ্রুপে পোস্ট পাই, আমি মেসেজ পাচ্ছি এরকম। তো এই জিনিসটা যেন তাদের মধ্যে না হয়, সে কিছু না কিছু একটা করতে পারবে পড়াশোনা যদি ভালোভাবে সে করে প্র্যাকটিক্যালি আর কি। হ্যাঁ, তার জব হোক, সে জব করতে পারবে, অথবা সে বিজনেস, তার যদি প্র্যাকটিক্যাল ভালো নলেজ থাকে তাহলে সে একটা ভালো বিজনেসও করতে পারবে, যদি একটু প্রপারলি সে মানে লেগে থাকে। তো যেভাবে হোক সে স্বাবলম্বী হবে আর কি, আমার এটা টার্গেট। কোনো ছাত্র সমাজই বেকার থাকতে পারবে না। তো যাই হোক, সবাইকে আবারও অশেষ ধন্যবাদ, আমরা এখানে বিদায় নিচ্ছি। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আবারও আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে আগামী বৃহস্পতিবার আপনার সকাল ঠিক 7টায়। তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ স্যার। নমস্কার জি, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।